সালের পেপারটা সলভ করাবো, ঠিক আছে? তো এখানে আগে একটু বলে দিই এবছর পেপারে কেমন কি কোশ্চেন দেবে, মানে অঙ্ক কি দেবে। এমনিতে এমসিকিউ এসিকিউ জানিস, এমসিকিউ কটা দেবে? 24টা এমসিকিউ দেবে, 24টা এমসিকিউ দেবে আর 12টা এসিকিউ দেবে। তো দেবি যা যা দিয়ে দিয়েছি ওই এমসিকিউ এসিকিউ ওর মধ্যে দিয়েছে। রইল বাকি বড় কোশ্চেন, মানে 24 আর 12 তো 36 হয়ে গেল, আর রইল বাকি কত? 44 নাম্বার। 44 নাম্বারের মধ্যে তোদের গ্রুপ সি, গ্রুপ এ আর বি বললাম, তাই তো? আমি কি বললাম? গ্রুপ এ আর বি। গ্রুপ এ তে থাকবে এমসিকিউ, গ্রুপ বি তে থাকবে এসএকিউ। এবার গ্রুপ সি, গ্রুপ সি তে তোর 4 নম্বরে 4টে করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? 4 নম্বরে 4টে করতে হবে। তো 4 নম্বরে 4টের মধ্যে তো একটা তো তুই কম্পিউটার দিয়ে থিওরি পাচ্ছিস শিওর। রইল বাকি 3টে, ঠিক আছে? রইল বাকি 3টে। আগে কি আসতো? আগে যেমন রেক্টিফিকেশন একটা আসতো, এবছর তো নেই পরীক্ষায়। তারপর বিল অফ এক্সচেঞ্জ আসতো, ওটাও নেই পরীক্ষায়। ডেপ্রিসিয়েশন আসতো, ওটাও নেই পরীক্ষায়। তার মানে এই 3টা নেই কিন্তু, ঠিক আছে তো? তার মানে এখানে আরো 3টে জিনিস নিয়ে আসতে হবে। তো ওরা কি করবে? ওরা কি কি করতে পারে বলে দিচ্ছে। জার্নাল, লেজার, মানে ধর একটা জার্নাল দিয়ে দিল 4 নম্বর, তো 4 নম্বরের মতন জার্নাল, 4 নম্বরের মতন মানে 5টা জার্নাল দিয়ে দিতে পারে, ঠিক আছে তো? তাহলে কি কি অ্যালার্ট থাকতে হবে তোকে? জার্নাল। আর ওইদিকে তোর কি আছে? তোর 6 নম্বরে কি হবে আগে বলে দিই। 6 নম্বরের জন্য থাকতো, আগে থাকতো ডে বুক, তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ বুক, বিআরএস, ঠিক আছে? তো আমি আবার বলছি আগে কি আসতো? আগে 6 এর দাগে আসতো প্রথমে ডে বুক অথবা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে ডে বুক, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ বুক, বিআরএস, এই 4টের মধ্যে যে কোনো দুটো দিত, একটা করতে হতো, ঠিক আছে? তার মানে বুঝতে পারছিস তো? আর কি থাকতো? ইনকাম এক্সপেন্ডিচার আসতো, সিঙ্গেল এন্ট্রি আসতো, ঠিক আছে? 3টে। তো ধর এবছর কি আসবে? 4 নম্বরে একটা কম্পিউটার থিওরি পাবি, আর একটা তুই জার্নাল পাবি বলে আশা করছি, শিওর মানে প্রপার ফরম্যাট আমরাও জানি না এখনো কি হবে। তো জার্নাল পাবি বলে আশা করা যাচ্ছে, জার্নাল, ঠিক আছে তো? আর কি আসতে পারে? ডে বুক আছে, ডে বুকের পারচেজ ডে বুক, সেল ডে বুক, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড, এর মধ্যে একটা ডে বুক আসছে। ট্রায়াল ব্যালেন্স আছে, মানে বুঝতে পারছিস তো কি বলছি? 4 এর থেকে কি কি থাকবে? একটা জার্নাল থাকবে, ঠিক আছে তো? এবার ক্যাশ বুক যদি 4 এ থাকে তাহলে 6 এ বিআরএস থাকবে, আর 4 এ যদি বিআরএস থাকে তাহলে ক্যাশ বুক থাকবে 6 এ। এবার ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স যদি 4 এ থাকে তো ওরা 6 এ দেবে, মানে বুঝতে পারছিস তো? এগুলো সব মিলিয়ে মিশিয়ে মানে তোকে কি কি করে যেতে হবে? তোকে 4 নম্বরের জন্য কি করে যেতে হবে? এটা সেদিন ছোট করে বলি যে 4 নম্বরের জন্য, 4 নম্বরের জন্য তুই কম্পিউটারের একটা থিওরি করবি, আর এদিকে 6 নম্বরের জন্য তুই জানিস শিওর কি আসবে? ইনকাম এক্সপেন্ডিচার একটা পাচ্ছিসই পাচ্ছিস, একটা সিঙ্গেল এন্ট্রি পাচ্ছিস, এই দুটো পাচ্ছিস। আর একটা 6 নম্বরে তুই 3টে করতে হবে। আর একটা কি থাকবে? আর একটা তোর ডে বুক, ঠিক আছে? বা আমি অর্ডার করছি ডে বুক, না হলে তোর ট্রায়াল ব্যালেন্স, না হলে ক্যাশ বুক, না হলে বিআরএস, ঠিক আছে? এই যে কটা দিলাম, 1 2 3 4, এই 4টের মধ্যে তো তুই পাচ্ছিসই 6 নম্বর একটা 6 নম্বর আসবে এখান দিয়ে, একটা 6 নম্বর। আর যেইগুলো আসলো না সেইগুলো আবার এখানে চলে আসবে 4 এর জন্য। বুঝতে পারলি ব্যাপারটা? কোশ্চেনটা কেমন সেট করবে? তারপরে তোকে কি করে যেতে হচ্ছে? 4 এর দাগের জন্য তুই কম্পিউটার দিয়ে একটা থিওরি আর জার্নাল, এটা তোকে করতেই হবে, এই দুটো তোকে করতেই হবে জার্নাল। আমার মন বলছে বিআরএস থেকে 4 দিতে পারে, বিআরএস থেকে 4 নম্বর আমাদের, ঠিক আছে? বিআরএস থেকে 4 দিতে পারে। তাহলে কি বুঝতে পারলি? 4 এর থেকে কম্পিউটার দেবে, জার্নাল দেবে। এবার এর মধ্যে তো এই যে কটা আছে এখানে, এই দুটো বাদ দে, 1 2 3 4, এই 4টের মধ্যে একটা তো 6 দিল, আর বাকি 3টে দিক চলে আসলো। বা এমনও হতে পারে এই 4টের মধ্যে যেমন ধর ডে বুক আর ট্রায়াল ব্যালেন্স দুটো দিল, যেকোনো একটা করো। বা বলতে পারে ক্যাশ বুক আর বিআরএস এর মধ্যে অড দিল, যেকোনো একটা করো। বুঝতে পারলি? তাহলে কোন কোন চ্যাপ্টার ভালো করে যেতে হবে? কম্পিউটার থিওরিটা বাদ দে, জার্নাল, জার্নাল একদম ইজি জার্নাল দেবে, কোনো টাফ জার্নাল দেবে না, ঠিক আছে? হয়ে গেল। ইনকাম এক্সপেন্ডিচার অঙ্ক শিখিয়েছি, সিঙ্গেল এন্ট্রি হয়ে গেছে। ডে বুক, ডে বুকে কি কি আছে? পারচেজ ডে বুক, সেল ডে বুক, রিটার্ন ইনওয়ার্ড বুক, রিটার্ন আউটওয়ার্ড, 4টে বুক ভালো করে পড়ে যাবি, একটা পাবি, ঠিক আছে? আচ্ছা, ক্যাশ বুক, ঠিক আছে? ডবল কলম ক্যাশ বুক, অনলি ডবল কলম ক্যাশ বুক, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স একদম নরমাল অঙ্ক দেবে, পেজে আছে হয়তো ট্রায়াল ব্যালেন্স। আর বিআরএস যা যা করেছি এইগুলো করে গেলে হবে না। বুঝতে পারলি কি করতে? মানে তোকে জার্নালটা একটু করে যেতে হবে। এবার বলি স্যার লেজার দিতে পারে? দেখে যাস, দেওয়ার চান্স খুব কম, দেওয়ার চান্স নেই, লেজার দেওয়ার চান্স নেই, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি? দেখে যাস, একবার কিন্তু দেখে যাস, লেজার দেখে যাস। তো দেখ এই অঙ্কটা কি বলেছে, বলে দিলাম তো কি কি দেবে, তাই তো? পারচেজ ডে বুক, প্রথম অঙ্কটা দেখ, এটা বলেছে পারচেজ ডে বুক বলেছে, from the following particulars prepare a purchase day book of Kishanu Raha,
হু ইজ আ রিটেলার অফ ইলেকট্রিক্যাল গুডস, যে কিনা রিটেলার ইলেকট্রিক্যাল গুডস। তো ধর এই অঙ্কটা পারচেজ ডেবুক দিয়েছে, তো পরীক্ষা পারচেজ ডেবুক নাও দিতে পারে, সেল ডেবুক দিতে পারে, ঠিক আছে, বা রিটার্ন ইন অর্ডার দিতে পারে, রিটার্ন আউট অর্ডার দিতে পারে। দেখ পার্ট বা এরকমও অঙ্ক সেট করতে পারে, ওরা কি দিল, দুটো পারচেজ ডেবুকের আইটেম দিল, একটা সেল ডেবুকের আইটেম দিল, একটা রিটার্ন ইন অর্ডার দিল, একটা রিটার্ন আউট অর্ডার দিল, এইভাবে কোশ্চেন সেট করতে হবে। তো যে করতে যদি ওটাকে কি বলে, ওটাকে কি দিয়ে কি ডেবুক বলে, মিক্সড ডেবুক। তার মানে কি সেরকম অঙ্কের ক্ষেত্রে পারচেজ ডেবুক করে নিবি, তারপর সেল ডেবুক করবি, তারপর রিটার্ন আউট। দেয়নি এরকম কোনোবার, ঠিক আছে, আগে দিত, অনেক আগে দিত, এখন দেওয়ার চান্স এটাও বললাম, দিলে কিভাবে করতে, বুঝতে পারছিস, সেগুলো করেছিলাম। কিন্তু সেল ডেবুক দেখ, যে পারচেজ ডেবুক পারবে সে সেল ডেবুক পারবে, সে রিটার্ন ইন অর্ডার পারবে, সে রিটার্ন আউট পারবে, কিচ্ছু নেই। যে একটা পারবে সে সব পারবে, আমি একটা অঙ্কের মধ্যে সব বলে দিচ্ছি। এখানে তো বলতেই পারছি, দেখ প্রথমে যখন অঙ্ক আরম্ভ করবি, কত দাগের অঙ্ক এটা, 4-এর 1, তাই তো। দেখ প্রথমে লিখেছি ইন দা বুকস অফ কোম্পানির নাম, মানে সেই যার বিজনেস তার নাম লিখি কিষাণু রাহা। তারপর পারচেজ ডেবুক, যদি সেল ডেবুক বলে তাহলে এখানে সেল ডেবুক লিখবি, যদি রিটার্ন ইনওয়ার্ড বলে তাহলে রিটার্ন ইনওয়ার্ড বুক লিখবি, যদি রিটার্ন আউটওয়ার্ড বলে রিটার্ন আউটওয়ার্ড বুক লিখবি। ডেট, পার্টিকুলার, ইনভয়েস নাম্বার, দেখ ভালো বলে দেখ, ইনভয়েস নাম্বার, লেজার ভ্যালু, রুপিস। যদি তোর পরীক্ষায় পারচেজ ডেবুক বলে তো ইনভয়েস নাম্বার, সেল ডেবুক বললেও ইনভয়েস নাম্বার, কিন্তু রিটার্ন ইনওয়ার্ড বললে এখানে কি লিখবো তখন, ক্রেডিট নোট, ঠিক আছে, রিটার্ন ইনওয়ার্ড বলে ক্রেডিট নোট, যদি রিটার্ন আউটওয়ার্ড বলে তখন ডেবিট নোট, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, এই জায়গাটা ভুল হতে পারে, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। পারচেজ ডেবুক আর সেল ডেবুকে ইনভয়েস, কিন্তু রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ডে কিন্তু নোট হয়, নোট, ডেবিট নোট, ক্রেডিট নোট কথাটা ইউজ করতে হবে, দেখে নিতে হবে। তো স্যার কিছু নেই এখানে, নতুনত্ব বলতে এখানে কিন্তু কোনো ডেবিট ক্রেডিট দিতে হয় না, ঠিক আছে। তারপর কি বলছে দেখ, এখানে প্রথম ডেটটা দিয়েছি, দেখ ডেটটাকে কি ফরম্যাটে, ডেটের ফরম্যাট দেখেছিস কেমন ফরম্যাট, এই ফরম্যাটে দিতে হবে, এই ফরম্যাট, ওরকম তারিখ ফরম্যাটে দিতে হবে। 2017 আগস্ট 5, কার থেকে কিনেছি, এই যে কিষাণু রাহা কার থেকে কিনেছে, এসকে ইলেকট্রনিক, যার থেকে কিনেছে তার নাম দিয়ে আন্ডারলাইন করে দিতে হবে। কি কিনেছে, 200টা ফ্যান কিনেছে 800 টাকা করে, তাই তো, 200টা ফ্যান 800 টাকা করে, মানে 1,60,000 টাকা প্রথম রুপিসের ঘরে, আর 500টা এলইডি টিউব লাইট কিনেছে 280 টাকা করে, ঠিক আছে। তো তাহলে কত হলো, 500 এর সঙ্গে 280 গুণ করে 1,40,000, দুটো যোগ করে এসকে ইলেকট্রনিক্স থেকে আমি টোটাল কত টাকার মাল কিনেছি, 3 লাখ টাকার মাল কিনেছি। এইবার টেট ডিসকাউন্ট, নাম তো শুনেছিস, টেট ডিসকাউন্ট কত বলেছে, 10%, টেট ডিসকাউন্ট বলেছে 10%, তাহলে কত হচ্ছে, 3 লাখের 10% করলে কত হলো, 30,000 টাকা, ঠিক আছে। 3 লাখ 10% 30,000, 3 লাখ থেকে 30 বাদ দিয়ে কত হলো, 2,70,000 টাকা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো এইবার ফরওয়ার্ডিং চার্জেস, দেখ এখানে কি কি চার্জ থাকতে পারে, ফরওয়ার্ডিং চার্জেস থাকতে পারে, ক্যারিং চার্জেস থাকতে পারে, প্যাকিং চার্জেস থাকতে পারে, ট্রান্সপোর্ট চার্জেস থাকে, এই সমস্ত চার্জেস থাকে, মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, নতুন একটা আইটেম না। তো ফরওয়ার্ডিং চার্জ, এটা মালটা ফরওয়ার্ড করবে, মানে এসকে ইলেকট্রনিক যখন কিষাণু রাহাকে যখন মালটা ফরওয়ার্ড করবে, খরচাপাতি আছে তো, সেই খরচা কত টাকা, 500 টাকা, তাহলে কত হলো, 2,70,000 টাকার সঙ্গে আরো 500 টাকা চাপিয়ে 2,70,500 টোটাল। পরের পয়েন্টটা, 14 আগস্ট ডেট দিয়ে লিখেছি, ডিকি ইলেকট্রনিক্স থেকে মাল কিনছি, কি কিনছি, 50 পিস হ্যালোজেন কিনছি, হ্যালোজেন লাইট কিনছি 1000 টাকা, মানে 50,000 টাকা। দেখ না, এত বড় বড় যখন মাল কেনা না, তোর নিজেরাই জানি, যখন কোন দোকান থেকে কিনতে গেলে ডিসকাউন্ট দেয়, টেট ডিসকাউন্ট আলাদা, ক্যাশ ডিসকাউন্ট আলাদা। এখন তো মানে প্রশ্ন হচ্ছে, ধরুন এই অঙ্ক করছি, ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি, আসবে না, মাথায় রাখবি কিন্তু, ভুলবি না কিন্তু। এইগুলো তুই যখন অঙ্ক করবি, একটা নতুন একটা আইটেম দিয়ে দিলে তখনই গন্ডগোল হয়ে যাবে। ক্যাশ ডিসকাউন্ট কিন্তু এখানে আসবে না, দেখ এখানে যা টেট ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট আসবে না। ক্যাশ ডিসকাউন্ট কখন দেয়, কোনো আমি তার কাউকে তার কোনো মাল বেচলাম, ঠিক আছে, সেই যখন টাকাটা আমাকে পেমেন্ট করবে তখন আমি তাকে ডিসকাউন্ট, মানে পেমেন্টের সময় হয়, পেমেন্ট বা রিসিভের সময় ক্যাশ ডিসকাউন্ট, আদারওয়াইজ ক্যাশ ডিসকাউন্ট হয় না। আমি তখন মাল বেচছি, কেনা বেচা করছি, এখানে কোনো ক্যাশ ডিসকাউন্টের প্রশ্ন নেই। তো ধর 15%, 50,000 15% করলে কত, 7,500, নিজেরাও জানিস 50,000 টাকা এমআরপি, এমআরপি ছিল 50,000 টাকা, তার থেকে ডিসকাউন্ট বাদ দিয়ে 42,500 টাকা প্রাইস ফিক্সড হয়েছে, ঠিক আছে। এইবার জিএসটি নাম শুনে জিএসটি তোরা, জিএসটি ফুল ফর্ম বলতে পারবি, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। আচ্ছা, এটাও বলেছিলাম জিএসটি পড়ানোর সময়, বলেছিলাম জিএসটি তো অনেক রকম ভাগ আছে, কি কি জিএসটি আছে বল, সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি। সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি আর আইজিএসটি, ঠিক আছে। কি বললাম, সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি আর আইজিএসটি। সিজিএসটি মানে বুঝি সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, তারপর হচ্ছে এসজিএসটি মানে কি, স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, সিজিএসটি হলো এসজিএসটি হলো, ঠিক আছে। কোথায় বলবি তুই, দাঁড়া বসার জায়গা।
তাহলে কি বলছিলাম, সিজিএসটি বললাম, এসজিএসটি একটু বলে দিই, থিওরিটিক্যাল কনসেপ্টগুলো বলে দিই, নাহলে কিন্তু থিওরি আসতে পারি না লিখতে কখনো, থিওরি যদি আসে। এসজিএসটি মানে হচ্ছে কি, এসজিএসটি মানে কি বলতে পারবি? স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে? তো সাপোজ ধর আমি বলছি, একটা উদাহরণ বলছি, এই সিজিএসটি এসজিএসটি ব্যাপারটা শুনে নে। দেখ, দু রকমের সেল হয়, একটা ইন্টার স্টেট হয় আর একটা ইন্ট্রা হয়। কি বললাম? একটা ইন্টার হয়, একটা ইন্ট্রা হয়, ঠিক আছে? তো একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হলে তাকে কি বলে? ইন্টার। ইন্টার একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হলে ইন্টার হয়, ঠিক আছে? তো আর একই রাজ্যের মধ্যে হলে ইন্ট্রা হয়, ইন্ট্রা, ঠিক আছে? তো দেখ শোন, ব্যাপারটা কি বলছি, ধর আমি আমি এখন কলকাতায় আছি, ঠিক আছে? কলকাতায় একটা দোকানে চলে গেলাম ফোন কিনতে, ঠিক আছে? ঠিক আছে, ফোন কিনতে চলে গেলাম, তার মানে বুঝতে হবে। এবার সিজিএসটি এসজিএসটি জিনিসগুলো তোকে বুঝতে হবে। আইজিএসটি কি? ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে? ইন্টিগ্রেটেডটা বুঝতে পারছিস? একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হবে ইন্টিগ্রেটেড, ঠিক আছে? তো একই রাজ্যের মধ্যে যদি লেনদেন হয়, একটা রাজ্যের মধ্যে লেনদেন হলে তখন তো বলে সিজিএসটি এসজিএসটি। তাহলে আমি লোকাল কোনো দোকান থেকে ফোন কিনবো, তুই কোনো দোকান থেকে ফোন কিনবি, এই ফোনের যে বিল করবেন দেখবি নিচে লেখা আছে সিজিএসটি এসজিএসটি। তার মানে একটা রাজ্যের মধ্যে যদি হয়, একটা রাজ্যের মধ্যে যদি কেনাবেচা হয় তখন সিজিএসটি এসজিএসটি হয়, ঠিক আছে? কিন্তু একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হলে সেটা হয় আইজিএসটি। ধর আমি এখন কলকাতায়, আমি পশ্চিমবঙ্গে, আমি ধর মহারাষ্ট্র থেকে কিছু কিনলাম বা মহারাষ্ট্রে কিছু বেচলাম, সেক্ষেত্রে কিন্তু সিজিএসটি এসজিএসটি, সেক্ষেত্রে আইজিএসটি, ঠিক আছে? মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে যদি তখন লেনদেন হয় তখন তাকে আইজিএসটি বলে, আর যদি একই রাজ্যের মধ্যে হয় তখন সিজিএসটি এসজিএসটি, ঠিক আছে? আর ইউটিজিএসটি কোথায় হয়? ইউটিজিএসটি মানে কি বলতো? ইউনিয়ন টেরিটরি, জানিস তো, কেন্দ্রশাসিত অঞ্চল, ওদের মধ্যে কোন ট্রানজাকশন হয় তখন ইউটিজিএসটি। তো বুঝতে পারলি ব্যাপারটা? আর আইজিএসটি বলে দিলাম, সব বলে দিলাম। তো ধর এখানে জিএসটি দিকে 18%, তাই তো? জিএসটি 18% দিয়ে এখানে কোনো ঝামেলাই দেয়নি, দেখেন সত্যি কোনো ঝামেলা দেয়নি, দিতেই পারে, ঝামেলা করে দিতেই পারে। তোকে সিজিএসটি এসজিএসটি থাকতে পারে, করেছি এরকম অঙ্ক, সিজিএসটি এসজিএসটি থাকতে পারে, আইজিএসটি থাকতে পারে, যাই থাকবে থাকবে থাকবে। এখানে যেমন বইতে দেখছিলাম অঙ্কগুলো থাকতেই পারে, এগুলো জেনে রাখ, তাহলে কি বলতো একটা অঙ্কের মধ্যে না সবকটা ডেবু কভার হয়ে যাবে। এই বইতে আমি একটা অঙ্ক পড়েছিলাম, যেমন ধর একটা অঙ্ক ছিল বইতে, আমি তোকে বলে দিচ্ছি, অত বই না করলেও চলবে। ধর যে বিজনেস, যার বিজনেস, তার বিজনেস কলকাতায় ছিল, যেমন ধর এখানে বিজনেসটা কি, কিষাণু রাহা, ধর এর বিজনেস কলকাতায় ছিল, ঠিক আছে? এর বিজনেস কলকাতায় ছিল। এবার ও ধর এই এসকে ইলেকট্রনিক্স থেকে মাল কিনছে, কোথা থেকে কিনছে? সাপোজ দিল্লি থেকে কিনছে। তুই ভাব না সেক্ষেত্রে কোন জিএসটি হবে? তোকে ভালো করে শোন, এই কিষাণু রাহা কলকাতায় আছে আর এই ভদ্রলোক দিল্লিতে আছে, তার মানে দিল্লির থেকে মালটা কিনছে। তাহলে এটা কি একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, তাহলে এখানে কি হবে? আইজিএসটি, ধর নিচে বলেছে জিএসটি 18%, তখন জিএসটি লিখতে পারবি না, তখন কি লিখতে হবে? আইজিএসটি 18%। বুঝতে পারছিস? এই জিনিসগুলো জেনে রাখলে তাহলে কোনো অসুবিধা হবে না, ও যদি কোশ্চেন ঘুরিয়েও দেয় ভুল হবে না। তাই জন্য বলে দিলাম, এখানে তো কোশ্চেন অনেক সোজা করে জিএসটি ডাইরেক্ট 18% বলেছে, ঠিক আছে? এবার ধর সাপোজ ধর এ তো কলকাতায় বলছে, এটা ধর মালদার থেকে কিনেছে, তাহলে কি পশ্চিমবঙ্গের মধ্যে সিজিএসটি এসজিএসটি, সেক্ষেত্রে কিন্তু 18% লিখলে হবে না, তখন লিখতে হবে সিজিএসটি 9% আর এসজিএসটি 9%। এইগুলো জেনে রাখতে হবে, নাহলে ভুল হতে পারে অঙ্ক, ঠিক আছে? এগুলো জেনে রাখতে হবে, নাহলে অঙ্ক ভুলে যেতে পারতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তো বলে দিলাম, আর কি বলবো? আর কিছু না, শুধু এইটুকুই, তোকে এইটুকু জানলেই হলো, আর কিছু জানতে হবে না। এই যে জিএসটি রিলেটেড তোকে এইটুকু জানলেই হবে। যার বিজনেস করবি তার বলে দেবে সে কোন শহরে, কোন শহরে দোকান সেটা বলে দেবে, ঠিক আছে? তুই একটা শহর থেকে বুঝিয়ে এটা কোন স্টেটের মধ্যে পড়ে, তোকে বলবে ওয়েস্ট বেঙ্গলের শহরই বলবে, ঠিক আছে? এবার এরটা যদি ওয়েস্ট বেঙ্গলই থাকে তাহলে সিজিএসটি এসজিএসটি হবে, ঠিক আছে? আর যদি ধর এটা যদি ওয়েস্ট বেঙ্গল না থাকে, যদি অন্য কোনো স্টেট থাকে, সেক্ষেত্রে আইজিএসটি হবে। এইটুকুই, তার তো কিছু নেই, আর তো কিছু নেই। তোকে যদি কোশ্চেনে জিএসটি শুধু বলে দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে তোকে বুঝে নিতে হবে এটা সিজিএসটি এসজিএসটি হবে নাকি আইজিএসটি হবে। বাট তোদের অত টাফ করবে না, তোদের ডাইরেক্ট বলেই দেবে আইজিএসটি এত %, সিজিএসটি এসজিএসটি এত %। আমি তোকে বলে দিলাম কোশ্চেন কি ঘোরাতে হবে। তো এটা বোঝা গেল। জিএসটি, আচ্ছা জানিস তো জিএসটি কার উপর চাপায়? জিএসটি কি মেন প্রাইসের উপর জিএসটি চাপায়? কোনোদিন মেনের উপর জিএসটি চাপায়? জিএসটি এর জন্য 10 ডিসকাউন্ট বাদ দেওয়ার পর আমি আরেকটা পয়েন্ট বলবো, এক্সাইজ ডিউটি পেতে পারিস, এক্সাইজ ডিউটি। তো এক্সাইজ ডিউটি কোন প্রাইসের উপর চাপায় বলতে পারবি? দেখ এখানে ছিল না, বল না এক্সাইজ ডিউটি থাকলে কোন প্রাইসের উপর চাপায়? এক্সাইজ ডিউটি থাকলে মেন প্রাইসটা, মেন এখানে মেন কোনটা? এটা এর উপর এক্সাইজ ডিউটি চাপায়, এর উপর মেনের উপর এক্সাইজ ডিউটি চাপায়, ঠিক আছে? এক্সাইজ ডিউটি মেন প্রাইস, এগুলো জেনে রাখতে হবে। মানে পরীক্ষায় দিয়ে দিলে স্যার ধরুন সেলস ট্যাক্স দিয়েছে, আরে সেলস ট্যাক্সই তো জিএসটি। ধরুন ভ্যাট দিয়েছে, আরে ভ্যাটই তো জিএসটি। আরে আগে ছিল ভ্যাট,
হয়েছে জিএসটি। আগে ছিল সেলস ট্যাক্স, সেলস ট্যাক্সটা চেঞ্জ হয়ে ভ্যাট হলো, ভ্যাট থেকে জিএসটি হলো। তো অসুবিধা নেই, কি কি টার্ম ঘুরিয়ে দিতে পারে সব টার্ম গুলো বলে দিলাম। এর বাইরে দেবে না, ও ডে বুক যদি দেয় এর বাইরে আইটেম তুলবে না, আমার কথা বুঝিস, এর বাইরে দেবেই না কিছু। তো খুব টাফ কি করতে পারে জিএসটি। হ্যাঁ, ওরা আর একটা জিনিস করতে পারে, বলতে পারে যে না কলমনার ডে বুক, কলমনার ডে বুক, এটাও শিখিয়েছিলাম কলমনার। কি কলমনার বলেছিলাম না, তাহলে সাপোজ এখানে কি কিনছি, তো এটাই যদি বল, এখানে কিছু বলেনি আমি কেন কলম করবো, আর তোর পরীক্ষায় দেবেও না কলম, আমি তো বলে দিলাম কলমনার যেমন এখানে কি কিনেছে, ফ্যান কিনেছে, এলইডি টিউব লাইট কিনেছে, হ্যালোজেন লাইট কিনেছে, ঠিক আছে। তো তাহলে তোকে ঘর করতে হতো আলাদা করে, এই যে এই দুটো রুপিসের ঘর করলি, তারপর একটা ঘর করতে, একটা টিউব লাইটের ঘর করতি, একটা হ্যালোজেন লাইটের ঘর করতি, ঠিক আছে, তারপর হচ্ছে তোর ফ্যানের ঘর করতি, এরকম করতে হয়, এরকম করতে হয়, ঠিক আছে। তো এটা বইতে অঙ্ক করা আছে, দেখে নিস, আমি করিয়ে দিচ্ছি আগে, এরকম অঙ্ক দেবেন, তবু আমি বলে দিলাম। তো কলমনার ডে বুক দেওয়ার চান্স খুব কম, নর্মালটাই দেবে। তো বুঝতে পারলি তো কলম, হ্যাঁ বুঝতে পেরেছিস, সব করানো কিন্তু সব খাতায় করানো আছে কলমনার ডে বুক, ঠিক আছে। যাই হোক, প্রথম দুটো পয়েন্ট বুঝিয়ে দিলাম। আমি দেখ একটা জিনিস বলার জন্য অনেকটা টাইম নিচ্ছি, কারণ কি অন্যান্য ডে বুক যাতে কভার হয়ে যায় আর কিছু বলতে না। হ্যাঁ, তবে একটা কথা যদি রিটার্ন ইনওয়ার্ড বা রিটার্ন আউটওয়ার্ড বুক থাকে, ঠিক আছে, তো তোকে কেন রিটার্ন করিস তার কারণটা দিতে হবে, কেন রিটার্ন করিস তার কারণটা দিতে হবে। হয় তুই রিমার্কসের একটা ঘর খুলে কারণটা লে, আদারওয়াইজ এই নিচে কারণটা লিখে দেবে, কারণ লিখতে হবে, ঠিক আছে। তো বুঝতে পেরেছিস, দুটো পয়েন্ট হলো। লাস্ট পয়েন্ট দেখ, ডেট কি আছে 29 আগস্ট, কার থেকে কিনছি, এনকে বাজার্সের থেকে, ঠিক আছে। কি কিনছি স্যার, 300টা টিউব লাইট কিনছি 220 টাকা, কত হলো 60,000 টাকা। ডিসকাউন্ট দেবো, ডিসকাউন্ট 10%, ডিসকাউন্ট হলে মাইনাস হয়ে যাবে, 60 থেকে এত বাদ দিয়ে কত হলো 59,400 টাকা। এবার বলছে কি জিএসটি 18%, ওই একই দেখ, এখানে জানিস ডাইরেক্ট 18% তার পিছনে কারণ আছে, কিন্তু বলেইনি কোন শহরে, কিচ্ছু বলে, ওরা ঝামেলায় যায়নি ভাই। প্রথম এই যখন এবছরটা জিএসটি তখন সবে এসেছিল, তো 2018 সালে করছে, সবে জিএসটি এসেছে, ওরা কঠিন করার চেষ্টাই করেনি, মানে বুঝতে পারলি তো, প্রথম যখন তো কোশ্চেন কঠিন করবে না, তো দিতেই পারি বছর আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি বলে দিলাম কি দিতে পারে, কি দেবে বাইরে, কি দেবে না। জিএসটি 18%, তাহলে অ্যাড হবে, তাই না। জিএসটি চাপালে কি হবে, তোরা তো নিজেও দেখেছিস, ফোন কিনতে গেছিস, তোরা তো ফোন কিনতে যাস, ফোন কিনতে গেলে দেখবি ফোনের প্রথমে বিলিং প্রাইসটা লেখে, মানে এমআরপিটা লিখে, তারপর ওরা ডিসকাউন্ট দেয়, একটা ডিসকাউন্ট দেয় তোমাকে ফোনের জন্য 10% ডিসকাউন্ট দিবে, ঠিক আছে। ফোনের ভ্যালুটা কমলো, তার উপর জিএসটি চাপায়, যেই টাকাটা হলো তার উপর জিএসটি চাপায়, জিএসটি চাপালে ভ্যালুটা কি হয়, ফোনের দাম বেড়ে যায়, তো বুঝতে হয় জিএসটি কি হবে, যোগ হবে, ঠিক আছে। তো জিএসটি যোগ হলো, এবার ধর না তার ফোনের সঙ্গে না আরো কিছু এক্সট্রা যোগ করে, স্যার কি যোগ করে, তুই আরো কিছু তোর কোনো খরচাপাতি করতে পারে, নিতে পারে খরচা, যেমন তুই ফোনটা ধর তুই অনেক দূর থেকে কিনে আনছিস, তোকে ফোনটা বাড়িতে ডেলিভারি দিয়ে যাবে, ডেলিভারি চার্জেস নেবে না, তো এটাও তো সেরকম। ট্রান্সপোর্ট চার্জেস, বুঝতে পারছিস তো, ট্রান্সপোর্ট চার্জেস হলে কি হবে, ধর তুই এমন জায়গা থেকে মালটা কিনে আনছিস, গাড়ি ভাড়া লাগবে, তুই ফোনে বলে দিস আমার এই মালটা দিয়ে যেতে হবে, তো ওর সঙ্গে সঙ্গে ও কি গাড়ি ভাড়া টাকা নেবে না, নেবে 200 টাকা, ঠিক আছে। তো টোটাল হয়ে গেল, বুঝতে পারছিস তো। তাহলে এই অ্যামাউন্ট তিনটে অ্যামাউন্ট যোগ করে দেখ এত টাকা বেরোলো, 3,90,942, ঠিক আছে। তো কি করতে হবে, অনেকে করেন এটা, অনেকে জাস্ট ডাইরেক্ট টোটাল লিখে ছেড়ে দেয়, ব্যাস। এটা করবি না, পারচেজ ডে বুক ভালো করে দেখ, পারচেজ ডে বুক প্রতি মাসের শেষে, তাই তো। কোন মাসের অঙ্ক করছি, আগস্ট মাস যেই তারিখে শেষ হচ্ছে সেই তারিখে তুই ব্যালেন্সিং করে দিবি, তাহলে 31শে আগস্ট কি লিখবি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট লিখে টোটালটা লিখে নিচে এলএফ লিখবি। স্যার যদি সেলস ডে বুক বলতো, তাহলে এখানে কিচ্ছু না, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট লিখতে, বুঝতে পারলি তো। এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে, মানে এইগুলো হচ্ছে ছোট ছোট মিস্টেক, এই ছোট ছোট মিস্টেক হলে ওরা নাম্বার কাটবে, তো এই মিস্টেক গুলো যেন না হয়, বুঝলি, বলে দিলাম, আর কিছু নেই। তোকে পরীক্ষায় পারচেজ ডে বুক দিক, সেল ডে বুক দিক, রিটার্ন সব বুক করে, শুধু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তুই বলতে স্যার সেল ডে বুকে আলাদা নিয়ম, কিচ্ছু আলাদা নিয়ম, ভিতরে লেখাতে একই হবে, শুধু এখানে পারচেজ জায়গায় সেল হবে, আর কিছু হবে, আর কিছু চেঞ্জ হবে না, পুরো সেম হবে, পারচেজ জায়গায় সেলস অ্যাকাউন্ট কি, বাস। দেখ একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছিল, যে ডে বুকটা করলাম তার সাথে অরে দিয়েছিল ট্রায়াল ব্যালেন্স, তো আমি যেটা বলছি ট্রায়াল ব্যালেন্স 4 থেকেও 4 নম্বরও আসতে পারে, আবার 6 নম্বরও আসতে পারে, ঠিক আছে। তো দুটোর জন্য আমাকে প্রিপেয়ার থাকতে হবে। এখানে কোশ্চেনে ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, ওরা একটা ট্রায়াল ব্যালেন্স করে দিয়েছে, বাট সেটা ভুল করে দিয়েছে, আমাকে ঠিক করতে বলেছে, ঠিক আছে। তো আমাকে ঠিক করতে বলি, ওরা একটা ট্রায়াল ব্যালেন্স করে দিয়েছে, আমাকে বলে তুমি ঠিক করে দাও, ট্রায়াল ব্যালেন্স করে দেবো, ঠিক। তো প্রথমে দেখ ট্রায়াল ব্যালেন্সটা প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ, ঠিক আছে। তো ইন দা বুকস অফ কি ছিল এখানে, নাম বলেনি কিছু, নাম বলেনি, ডট দেবো, ঠিক আছে। তো নাম বলেনি মানে ডট দেবো, নাম বললে তার নাম লিখতাম, ঠিক আছে। তো
ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন কি একদম যেই ডেট বলবে 31/3/17 এটাই বলেছে না 31/3/17 দেখ ট্রায়াল ব্যালেন্স কি হয় মানে নির্দিষ্ট দিনে করা এটা তোরা জানিস সবাই ট্রায়াল ব্যালেন্স এখানে থিওরি পড়েছিল ট্রায়াল ব্যালেন্স কাকে বলে রিয়ামিল কাকে বলে সেখানে লেখা আছে নির্দিষ্ট দিনে করা হয় ট্রায়াল ব্যালেন্স ছকটা কেমন দেখ দেখে বুঝতে পারছিস তো আচ্ছা এখানে পার্টিকুলার লেখাটা উচিত না পার্টিকুলার লিখবো এখানে লিখবো নেমস অফ অ্যাকাউন্ট এখানে লিখতে হবে কি নেমস অফ অ্যাকাউন্ট কি লিখতে হবে নেমস অফ অ্যাকাউন্ট ঠিক আছে আর এখানে ডেট লিখতে নেই লিখে লিখতে হবে সিরিয়াল নাম্বার ঠিক আছে এখানে লিখতে হবে সিরিয়াল নাম্বার ঠিক আছে বাকি সব ঠিক আছে ডাক্তার দেখেছিস তো দেখ অনেকটা জার্নাল মেমো ডাক্তার দেখতে শুধু জার্নাল এখানে ডেট হলো ডেটের জায়গায় এখানে সিরিয়াল নাম্বার এখানে হবে নেমস অফ অ্যাকাউন্ট জানিস ট্রায়াল ব্যালেন্স আর একটা নাম কি ট্রায়াল ব্যালেন্স আর একটা নাম হচ্ছে লেজার অ্যাকাউন্টস ট্রায়াল ব্যালেন্সটা কি বলে আমরা তো প্রথমে জার্নাল করতাম ট্রানজাকশন থেকে প্রথমে জার্নাল করতাম তারপর জার্নাল থেকে কি করতাম লেজার করতাম তারপর লেজারের যে ব্যালেন্স গুলো বেরোতো সেই ব্যালেন্স গুলো নিয়ে ট্রায়াল ব্যালেন্স করা হয় আমরা ট্রায়াল ব্যালেন্স করার জন্য আমাদের তিনটে মেথড আছে আমি শিখিয়েছিলাম একটা টোটাল মেথড একটা ব্যালেন্স মেথড আর একটা মিক্স মেথড কি কি মেথড বললাম বল একটা টোটাল মেথড একটা ব্যালেন্স মেথড আর একটা মিক্স মেথড এই যে এখানে যে অঙ্কটা করছি না এটা কোন মেথডে করছি জানিস এটা ব্যালেন্স মেথডে করছি ব্যালেন্স মেথডে করছি ঠিক আছে এসব বলেছিলাম আগে কোনটা ব্যালেন্স কোনটা টোটাল কোনটা মিক্স আমরা বেসিক্যালি ব্যালেন্স মেথডটাই ফলো করি ঠিক আছে ব্যালেন্স মেথড বেশি ইজি ঠিক আছে সবই ইজি তো ব্যালেন্স মেথডটা বলে দিলাম তো দেখ তোকে ট্রায়াল ব্যালেন্স একদম ইজি দেবে কেমন ট্রায়াল ব্যালেন্স দেবে ওরা কি করেছে ভালো করে শোন ওরা কোনো একটা অনেক বড় ট্রানজাকশন ছিল সেই ট্রানজাকশন থেকে ওরা জার্নাল করেছে ওরা নিজেরা জার্নাল করেছে জার্নাল করে ওরাই লেজার করে দিয়েছে লেজারের যে ব্যালেন্স গুলো বেরিয়েছিল সেই ব্যালেন্স গুলো তোকে তুলে দিয়েছে বলছে তুমি এটা ট্রায়াল ব্যালেন্স করবে মানে ট্রায়াল ব্যালেন্স করে বলছে তুমি দু সাইড মেলানোর চেষ্টা করো যদি দু সাইড মেলে যায় তাহলে ঠিকই আছে পুরো ঠিক আছে এটাই তোকে করতে বলেছে তো বুঝতে পারছিস তো কি বলেছে তো ধর এটাই বলেছে ট্রায়াল ব্যালেন্স এবার যতগুলো লেজারের নাম বলেছে যতগুলো লেজারের নাম সব লেজারের নাম পরপর লিখে যায় পরপর লিখে লেজারের নাম ঠিক আছে এবার ওরা কি করেছে সব করে লেজারের ব্যালেন্স বলেছে এত টাকা ব্যালেন্স ওরা কি করেছে যেমন ধর একটা দুটো আমি আইটেম বলছি যেমন ধর স্যালারি ঠিক আছে স্যালারি ওরা কোন দিক দিয়েছে ক্রেডিট দিকে ঠিক আছে এবার আমাকে বলছে সত্যি কি স্যালারি ক্রেডিটেই বসে যদি ক্রেডিটে বসে তাহলে তুমি ক্রেডিটে লেখো যদি না ক্রেডিটে বসে না তাহলে তুমি ডেবিটে লেখো বুঝতে পারছিস তো এটাই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স কিছু না তো ধর ট্রায়াল ব্যালেন্স একটা রুল শিখিয়েছিলাম একটাই রুল ছোট্ট একটা রুল এটা জানলে তো যে কেউ পেয়ে যাবে ঠিক আছে যাই আইটেম দিক না না আমি যত খুশি আইটেম সব করা যায় কি বলেছিলাম ডেবিটের কি কি বসে দেখ না আমি কি বলেছিলাম আমি একটা এখানে লিখছি ছোট করে CLEAR এটা যে শিখিয়েছিলাম না মনে হচ্ছে CLEAR ক্লিয়ার C for capital L for liability E for expenses A for asset R for revenue তো আমি কি বলেছিলাম এই দেখ ERA ঠিক আছে আর রইলো কে ঠিক আছে সুন্দর করে ERA A চলে যাবে ডেবিটে ঠিক আছে আর এই তিনজন চলে আসবে ক্রেডিট শুধু এইটুকু মাথায় রাখতে আর এটা তো মাথায় তো তোরা এমনি জার্নাল করার পর এটা সবাই জানে তোরা এতদিন ধরে অঙ্ক করে এসেছিস তোরা এমনি জানিস অ্যাসেটের ব্যালেন্স কোন দিক লিখতে এতদিন অঙ্ক বলি অ্যাসেটের ব্যালেন্স কি হবে ডেবিট ব্যালেন্স এক্সপেন্সেস এর ব্যালেন্স আর ডেবিট ব্যালেন্স ঠিক তো আর তোরা ক্যাপিটাল করতে ক্যাপিটাল ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স যত লাইবিলিটি সব ক্রেডিট ব্যালেন্স ডেবিট ক্রেডিট ব্যালেন্স তার মানে কিছুই নেই ট্রায়াল ব্যালেন্স হচ্ছে ERA হচ্ছে ডেবিট ERA মানে ডেবিট আর কি CLR হচ্ছে ক্রেডিট ব্যাস এটা মাথার মধ্যে রাখতে হবে আর কিচ্ছু নেই ট্রায়াল ব্যালেন্সে এইটা যে জানবে সে ট্রায়াল ব্যালেন্স 6 পাবে আর 4 দিলে 4 তো দেখ না এবার এক একটা করে কারণ বলতে হবে দেখ আমি কি করে বলবো দেখ আমি তো লিখে দিয়েছি না অ্যানসার গুলো দেখ স্যালারি তো স্যালারি আমি তোকে বলছি এখানে মুছে দিলাম তো CLEAR এর মধ্যে এই যে পাঁচটা লেটার লিখলাম না এর মধ্যে কোনটার মধ্যে পড়ছে স্যালারি ই মানে এক্সপেন্সেস আর এক্সপেন্সেস কি হয় ডেবিট তাই জন্য বুঝতে পেরেছিস নেক্সট পারচেজ রিটার্ন পারচেজটা কি হয় পারচেজ তো খরচ হ্যাঁ না পারচেজ তো খরচ আর পারচেজ রিটার্নে খরচ কমছে তাহলে খরচ তো ডেবিট তো খরচ কমলে কি হবে ক্রেডিট হবে তাহলে ঠিক আছে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট বল না আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট এর মধ্যে কোনটার মধ্যে পড়ে বলতে পারবেন লাইবিলিটি আরে এনি কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং ডেট ইজ লাইবিলিটি ঠিক আছে এনি কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং যে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং এর লাইবিলিটি ঠিক আছে বা এটা বলাটাও পুরো ভুল যে কোনো ধরনের আউটস্ট্যান্ডিং লাইবিলিটি বলতে পারি না আমি ইনকাম এন্ড এক্সপেন্স কনসেপ্ট দেখলে তাহলে আউটস্ট্যান্ডিং এর সময় লাইবিলিটি হয় না আউটস্ট্যান্ডিং মানে বাকি
আউটস্ট্যান্ডিং মানে কি বাকি, আউটস্ট্যান্ডিং মানে বাকি। কিন্তু এখানে বলে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট মানে সুদ বাকি আছে। তো সেই অনুযায়ী আমি দেখলাম যে না এটা তো লাইবিলিটি, এটা লাইবিলিটি, তাই তো? লাইবিলিটিকে এই সাইড করেছে, ঠিক আছে? কথা বলিস না তাহলে শিখতে পারবি না, কথা বললে শিখতে পারবি না। আর শিখবি কি, তো রিভিশন করছিস, সব হয়ে গেছে। ফার্নিচার, ফার্নিচার কি? ফার্নিচার অ্যাসেট সাইড এইগুলো কেন দেখ আমি তোকে এইভাবে বলছি, অনেকে এতদিন ভাবেই না, ও ডাইরেক্ট লিখে দেয় ডেবিট ক্রেডিট, কিন্তু যত ভেবে করবি তোর ভুল কমে যাবে, তোর ভুল কমে যাবে। আরো কি সুবিধা হবে? ফাইনাল অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্ট আরো বেনিফিট পাবি তুই। ফাইনাল অ্যাকাউন্ট করার সময় দেখ তুই এইভাবে করছিস, ফার্নিচারটা অ্যাসেট, কারণ তুই যখন অঙ্ক করবি তুই কোনো সময় ভুলেও যাস না ফার্নিচার তো ব্যালেন্স শিটে অ্যাসেটে বসবে। তো এই ভুলগুলো হয় না, এটা আমরা প্রথম দিক থেকেই শিখি, তাই না? তারপর ক্যাপিটাল, বল স্যার ক্যাপিটাল তো ক্যাপিটালই, ক্যাপিটাল তো ক্যাপিটালই না, ক্যাপিটাল তো সি এর মধ্যেই পড়ছে, তার মানে তো ক্রেডিট, তাই না? তারপর হয়ে গেল ডেটাস, ডেটাস তো অ্যাসেট, তো অ্যাসেট ডেবিটে বসেছে, ঠিক আছে? তো সমস্যা নেই। ওপেনিং স্টক, ওপেনিং স্টকটা কি বলি? এক্সপেন্সেস, যাই বল ওপেনিং স্টক আছে তোদের কথা মতন যদি বলি এক্সপেন্সেস বা অ্যাসেট যাই বলিস, আরে যাই বলিস তুই এক্সপেন্সেস বল বা অ্যাসেট বল, ডেবিটই বলিস, তাই তো? আরে ওপেনিং স্টক মানে কি জানিস না? এটা বলছি, আমি শিখিয়েছিলাম আগে। ক্লোজিং স্টক মানে কি? ক্লোজিং স্টক মানে ধর, ক্লোজিং স্টক মানে কি, আমি এই বছর অনেক মাল কিনেছিলাম, যেই মালগুলো বেচতে পারি তাকে তো ক্লোজিং স্টক বলে, তাই তো? অর্থাৎ এই বছর যেই মালগুলো ইউজ করতে পারিনি তাকে ক্লোজিং স্টক বলে। সেটা কোন বছর ইউজ করব? পরের বছর। এই বছর ইউজ করতে পারিনি মানে এই বছর তো খরচা হয়নি, পরের বছর ইউজ করতে পরের বছর খরচ। বুঝতে পারলি না কি বললাম? বুঝতে পারছিস কি বললাম? ধর এবছর ধর আমি 5 কেজি, সাপোজ ধর এই বছর ধর আমি 50 কেজি চাল কিনেছি, তার মধ্যে ধর আমি 40 কেজি চাল ইউজ করলাম, ঠিক আছে? তো তাহলে কত কেজি চাল ইউজ করতে পারি? 10 কেজি। 10 কেজি হচ্ছে ক্লোজিং স্টক। তাহলে এই বছর যদি আমাকে বলে তোমার চালের জন্য কত খরচ করেছো, তুই যদি বলিস স্যার 50 কেজি টাকা দিয়ে তো আপনি নিয়ে এসেছেন চাল, 50 কেজি খরচ, তাহলে আমি বলবো অ্যানসার ইজ ভুল, অ্যানসার রং। 50 কেজি যে চাল কিনেছি তার মধ্যে 10 কেজি চাল আমি ইউজ করেছি। অ্যাকাউন্টেন্সি বলছে যে তুমি যতটা ইউজ করো তাকেই বলে খরচ। ইউজ তো 40 কেজি করি, 40 কেজি খরচ, 10 কেজি এবছর ইউজ করি না, কোন বছর? স্যার পরের বছর খরচ। এটা বলতে হবে না তোকে ওপেনিং স্টক, আরে কারণ বোঝাতে হবে, ওপেনিং স্টকে কেন খরচ করলাম কারণটা বোঝাতে হবে, কারণটা তো বোঝা গেল। আচ্ছা তারপর কি কেইটাস, বল না কেইটাস কিছু মধ্যে পড়ে? আরে তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছে, এগুলো তো কিছু নেই অঙ্কের মধ্যে, তাই না? কেইটাস লাইবিলিটি হয়ে গেল। তারপর কি ট্রেড এক্সপেন্সেস, আর বলা নামই তো বলে দিই ট্রেড এক্সপেন্সেস, তাই না? 50,000, তাই তো? তারপরে সেল রেভিনিউ, তো সেল রেভিনিউ এখানে বসে কি? তারপর ওয়েজেস খরচা ডেবিট। তারপর ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক সম্পর্কে বলবো। ক্লোজিং স্টক আসে না ট্রায়াল ব্যালেন্স, ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্স আসে না। হ্যাঁ কখন আসবে স্যার? দুটো আইটেম লেখা থাকে, দুটো আইটেম লেখা থাকে। আচ্ছা তিনটে আইটেম বলে দিই না, তিনটে আইটেম লেখা থাকলে ক্লোজিং স্টক আসবে ট্রায়াল ব্যালেন্স। কি? পারচেসের ব্যাকেটে যদি অ্যাডজাস্টেড লেখা থাকে, মানে অ্যাডজাস্টেড পারচেজ যদি লেখা থাকে তাহলে ক্লোজিং স্টক আসবে 1 নম্বর। 2 নম্বর, যদি কোশ্চেনে র ম্যাটেরিয়াল কনজিউম লেখা থাকে তাহলে ক্লোজিং স্টক আসবে। যদি কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড লেখা থাকে তাহলে ক্লোজিং স্টক আসবে। তো কি বললাম মাথায় রাখবি, কখনো যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় এর বাইরে থাকবে না। ক্লোজিং স্টক কখন আসবে? কি বললাম বল? অ্যাডজাস্টেড পারচেজ লেখা আছে, র ম্যাটেরিয়াল কনজিউম লেখা আছে, এর বাইরে ক্লোজিং স্টক আসবে। আমি তোকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, শুনে রাখ। ফাইনাল অ্যাকাউন্ট করছিস, দিতেই পারি পরীক্ষায় এবছর। দেখা গেল ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তোর ক্লোজিং স্টক কোথায় থাকতো? অ্যাডজাস্টমেন্টে প্রথম অ্যাডজাস্টমেন্ট থাকতো না, ক্লোজিং স্টক এত টাকা। ধর এই বছর তোর পরীক্ষা দিতে গেছিস, তাহলে ক্লোজিং স্টক নেই অ্যাডজাস্টমেন্ট, তোর ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টে নেই তো, ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্ট নেই, কিন্তু ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দিয়েছে। ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দিয়েছে ক্লোজিং স্টক, কি করবি বল? কি করবি বল? ট্রায়াল ব্যালেন্সে দিয়েছে। কত স্টুডেন্ট ভুল করবে, বড় বড় স্টুডেন্টরা ভুল করে, যারা কলেজে পড়ে, এরা প্রচুর স্টুডেন্ট ভুল করে। ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক দিয়ে দিয়েছে, ও তো জানে, মুখস্থ করে ফেলেছে ক্লোজিং স্টক থাকা মানে ট্রেডিং এর ক্রেডিট আর ব্যালেন্স শিটের অ্যাসেট। সেটা করে দাও, সুন্দর করে নাম্বারটা কেটে দাও, সুন্দর করে নাম্বার কেটে দাও, ভালো করে একদম সুন্দর করে নাম্বার কেটে দাও। তো ট্রায়াল আমি কি বলি, অ্যাডজাস্টমেন্টে ডবল পোস্টিং, কিন্তু ট্রায়াল ব্যালেন্সে মানে ডবল পোস্টিং, সিঙ্গেল পোস্টিং। ট্রায়াল ব্যালেন্সে ক্লোজিং স্টক থাকা মানে হচ্ছে ব্যালেন্স শিট অ্যাসেট। বুঝলে? আমি বলে দিলাম এরকম কোশ্চেন দিয়ে দিই, আমি চাই এরকম একটা কোশ্চেন দিয়ে দিই না, এরকম কোশ্চেন একটা দিই। ডেপ্রিসিয়েশন তো ট্রায়াল ফাইনাল করেছিস তো, ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্টে থাকতো, তাই তো? ধর পরীক্ষায় ধর ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্টে না দিয়ে দিল ট্রায়াল ব্যালেন্সে। কি করবি? ট্রায়াল ব্যালেন্সে ডেপ্রিসিয়েশন দিয়ে দিচ্ছি, পিএল এর ডেবিট। কিন্তু অনেক সুন্দর স্টুডেন্ট আছে, ওরা কি করবে? ওরা করবে পিএল এর ডেবিটও লিখবে, আবার ব্যালেন্স শিট অ্যাসেট থেকে মাইনাস। সুন্দর স্টুডেন্ট তো, এরকম অনেক স্টুডেন্ট আছে, প্রচুর স্টুডেন্ট আছে। আরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলতে প্রচুর স্টুডেন্ট আছে এরকম, ঠিক আছে? তারপর তোর কি, সাপোজ দিলি যে আউটস্ট্যান্ডিং স্যালারি,
কি করি আউটস্ট্যান্ডিং স্যালারি স্যার কেন স্যালারির সঙ্গে যোগ করেন আর হচ্ছে লাইব্রেরি সাইড এখানে আউটস্ট্যান্ডিং স্যালারি স্টুডেন্টটা কি করবে এই দুটোই করবে ও তো বুঝবেই না কিন্তু আউটস্ট্যান্ডিং স্যালারি ট্রায়াল ব্যালেন্সে দিয়েছে মানে অনলি লাইব্রেরি এরকম অনেক কিছু আইটেম থাকতে পারে এই জিনিসগুলো প্রচুর ভুল করে তুই বলিস এরকম আমার কেউ ভুল করে না প্রচুর ভুল করে খাতা ভরে ভরে দেখাবো ঠিক আছে প্রচুর ভুল করে এরকম আচ্ছা যাই হোক তো বলে দিলাম কি বললাম ক্লোজিং স্টকটা বলে ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্স আসে না কারণটা বলে দিলাম কেন আসে নেক্সট মেশিনারি এত বলার অ্যাসেট পারচেজ স্যার খরচ ডেবিট ব্যাংক লোন লাইব্রেরি ডিসকাউন্ট অ্যালাউ ড্রয়িংস ও বললো ক্যাপিটাল দেখ ঠিকই বলেছে কোনো ভুল বলেন ড্রয়িংস ক্যাপিটালের মধ্যে পড়ে ড্রয়িংস হলে ক্যাপিটাল বেড়ে যায় না কমে যায় তা ক্যাপিটাল তো ক্রেডিট কমে যাচ্ছে মানে ডেবিট ঠিক তো মোটর ভ্যান টোটাল করে দেখলাম ডেবিট সাইড টোটাল করলাম 100 টাকা লিখলাম ঠিক আছে ক্রেডিট সাইড টোটাল করলাম লিখলাম ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে 6 নম্বর দিয়ে ঠিক আছে এর তো কি করে দেখ ম্যাক্সিমাম আমি তো বলছি দেখ ট্রায়াল ব্যালেন্স পরীক্ষায় আসছে পাশ দিয়ে তো মোটামুটি একটা ডাক্তার যেন বলে না কোন আইটেম ডেবিট ক্রেডিট আসবে সাপ্লাই হবে লেখে অনেকে কি তাই তো একজন ভুল হলে সবাই ভুল করবে আবার অনেকে দেখবি ট্রায়াল ব্যালেন্স মিলছে না চাই ও অঙ্ক ভুলে চল সাসপেন্স দিয়ে মিলিয়ে দিই তোদের বলে দিই ট্রায়াল ব্যালেন্স যদি কখনো না মেলে সাসপেন্স দিয়ে মেলাতে হয় কিন্তু কি মানে সাসপেন্স দিয়ে মেলাতে হয় মানে তার বলছে ট্রায়াল ব্যালেন্স না মিলে সাসপেন্স দিয়ে মেলাতে হয় কিন্তু এটা তো ঠিক উচিত না তোকে দেখতে হবে তুই ভুল করলেও তো নাও মিলতে হয় তখন সাসপেন্স দিয়ে মেলাবি তো তোর মানে এটা কি বলছে যদি কোনো কারণে ভুল হয় তোর ভুল না কোম্পানির যে মেইন অ্যাকাউন্টেন্ট সে যদি কোনো ভুল করে তখন সে সাসপেন্স দিয়ে মেলাবে তুই কেন মেলাবি সাসপেন্স হ্যাঁ তুই পরীক্ষা হয়ে গেছিস মিলছে না তখন তোর কি করার আছে তখন সাসপেন্স দিয়ে মেলাবি ঠিক তো তো যাই হোক এটা বলে দিলাম আর কি পরীক্ষায় কখনো কোনো ট্রায়াল ব্যালেন্স এটা বলতে পারছে ওরা তো ট্রায়াল ব্যালেন্স করে দিয়েছে না দেখ ওরা করে দিয়েছে দেখ কোনো আইটেম যেটা ডেবিটে হওয়া উচিত সেটা ক্রেডিটে নিয়েছে আবার কোনো আইটেম যেটা ক্রেডিটে হওয়া উচিত সেটা ডেবিটে নিয়েছে ঠিক আছে তোকে পরীক্ষায় বলতে পারে রিজন করে লেখো এটা তো ট্রায়াল ব্যালেন্স বলেছে তোকে পরীক্ষায় বলতে পারে রিজন লেখো আমি করেছিলাম অনেক অঙ্ক রিজন লেখো যদি বলতো না রিজন লিখতে তখন এই পাশ দিয়ে একটা ঘর করতো কিসের ঘর স্যার রিজনের ঘর স্যার সব কটা রিজন লিখবো না সব কটা রিজন স্যার কোনটা রিজন লিখবো স্যালারি তো ডেবিটে হয় ওরা কোন দিক লিখেছে ওরা যেগুলো ভুল করেছে তার রিজন লিখবো কি লিখবো রিজনে স্যালারিতে লিখবি এক্সপেন্সেস ব্যাস বুঝতে পারলি ব্যাপারটা আরে এর বাইরে ট্রায়াল কিছু নেই এর বাইরে কিছু নেই ঠিক আছে তো দেখ এবার কি ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ঠিক আছে 4-2 এর দাগে ঠিক আছে 4-2 এর দাগে তোকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার যে অঙ্ক দেবে না ওর সঙ্গে একটা থিওরি অর্থ দেবে আমি দিয়েও দিয়েছি কি থিওরি দেবে তাই তো দরকার নেই থিওরি করার দরকার নেই করতে হবে না ইনকাম তো অনেক অঙ্ক করে ফেলেছি না অঙ্কই করে পরীক্ষা থিওরি করবো না ঠিক আছে দরকার নেই থিওরি তাহলে হ্যাঁ কেউ যদি অঙ্ক না পারে সে থিওরি করে যাস ওই 2-3টে থিওরি ওর মধ্যে দেবে পরীক্ষায় ওই রিসিভ পেমেন্টের সঙ্গে ইনকাম এর পার্থক্য লেখো ঠিক আছে তো ওটা আর মানে এরকম 2-3টে কোশ্চেন দিয়েছেন ওকে একটা পার্থক্যগুলো পড়ে যাস তো তাহলেই হয়ে যাবে যেমন এখানে দেখতে পাচ্ছি রিসিভ পেমেন্টের সঙ্গে ইনকাম এর পার্থক্য তো এই কোশ্চেনগুলো 2-3টে দিয়েছেন 3-3টা পড়ে গেলে ওর মধ্যে চলে আসবে ঠিক আছে তো দেখ অঙ্কটা দেখ কি বলেছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে বলেছে ঠিক আছে তো তোকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে গেলে তোকে কি দিয়ে দেবে একটা রিসিটস এন্ড পেমেন্ট দিয়ে দেবে জানিস তো আচ্ছা চ্যাপ্টারের নাম কি ছিল নন প্রফিট অর্গানাইজেশন মানে যে সমস্ত অর্গানাইজেশনের মেইন মোটিভ প্রফিট আর্ন করা নয় কি ওদের মেইন মোটিভটা কি মানে সার্ভিস দেওয়া পাবলিককে সার্ভিস দেওয়া এটাই তো নন প্রফিট অর্গানাইজেশন না তো পরীক্ষা শর্ট কোশ্চেন এগুলো থাকে অনেক সময় নন প্রফিট অর্গানাইজেশন যে সমস্ত অর্গানাইজেশনের মেইন মোটিভ মানে মেইন উদ্দেশ্য প্রফিট আর্ন করা সেবা দেওয়া সার্ভিস দেওয়া তাকেই বলা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন তো নন প্রফিট অর্গানাইজেশন তোকে যখনই অঙ্ক করতে দেবে তোকে সবসময় ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টই খুলতে দেবে ঠিক আছে জেনারেলি এটা কাদের হয় ক্লাব ঠিক আছে শিক্ষা প্রতিষ্ঠান এদের হয় স্কুল কলেজ ক্লাব এদের হচ্ছে তোর কি হয় বা মন্দির মসজিদ এদের হয় এদের জন্য তোর নন প্রফিট অর্গানাইজেশনটা করা হয় ঠিক আছে তোকে করতে দিলে তোকে একটা রিসিভ পেমেন্ট দিয়ে দেবে কি দিয়ে দেবে রিসিভ পেমেন্ট দিয়ে দেবে সেখান থেকে তোকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলতে হবে হ্যাঁ তোকে এই পার্থক্য দেয় রিসিভ পেমেন্টের সঙ্গে ক্যাশ বুকের পার্থক্য হলো এটাও দেয় ঠিক আছে রিসিভ পেমেন্টের সঙ্গে ইনকাম এর পার্থক্য হলো দেয় ঠিক আছে তো তা বলতে পারে রিসিভ পেমেন্ট কাকে বলে বৈশিষ্ট্যগুলো এরকম কোশ্চেনগুলো দেয় যে অঙ্ক পারে তার জন্য থিওরিগুলো করতে হবে আমি তো বলি অঙ্কই করবি থিওরি কেন করবি ফালতু থিওরি করে লাভ হয় থিওরি কত বড় লিখবে 6 নম্বর অঙ্ক করতে খুব জোরে 6 মিনিট থেকে 7 মিনিট লাগে কিছু নেই অঙ্কটার মধ্যে তো দেখ বুঝতে পারি তো কোশ্চেন কি দেবে রিসিভ পেমেন্ট একটা অ্যাকাউন্ট দিয়ে দেবে ইনকাম করতে দেবে এবার ধর কোনো বছর মানে দেয়নি আজ পর্যন্ত কোনোবার
ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করেই একটা অঙ্ক, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার একটা অ্যাকাউন্ট দিয়ে দেবে, ওখান থেকে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট করবে, ওটা দেওয়ার চান্স নেই, তোকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারই পাবে, তোর চিন্তা করিস না, ঠিক আছে? তাহলে তোকে কি দিয়ে দেবে পরীক্ষার কোশ্চেনে, রিসিপ্টস এন্ড পেমেন্ট দিয়ে দেবে, তোকে কি করতে হবে, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করতে হবে, ঠিক আছে? তুই যদি ভালো করে কোশ্চেনটার দিকে তাকাস, তা কি লেখা ছিল প্রথমে, কোশ্চেনের দিকে, কোশ্চেন প্রথমে লেখা ছিল টু, আচ্ছা আমি আগেও বলেছিলাম রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্টের মতন দেখতে অনেকটা ক্যাশ বুক, বলেছিলাম না ক্যাশ বুক, তো ক্যাশ বুক যখন করতে প্রথমে কি লেখা থাকতো, টু ব্যালেন্স বিডি, তাই তো, আর নিচের দিকে লেখা থাকতো ক্রেডিট দিকে বাই ব্যালেন্স সিডি, তো রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট মানে ক্যাশ বুক, আর ইনকাম এন্ড এক্সপেন্স দেখতে পাচ্ছিস তো, ইনকাম এন্ড এক্সপেন্স কি, এটা কি অনেকটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তাই তো? তুই বল না, এখানে তুই ভাবচিন্তা ভাবনা কর, রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে প্রথমে লিখে টু ব্যালেন্স বিডি মানে ব্যাংকের ব্যালেন্স দিয়ে 4000 টাকা, তো ব্যাংকের ব্যালেন্স কখনো ইনকাম এক্সপেন্ডিচার আসে? ব্যাংক মানে কি স্যার, ব্যাংক তো অ্যাসেট, তো অ্যাসেট তো ব্যালেন্স শিটে যাবে, তাহলে এখানে আসবে না, মাথায় ঢুকলো তো? তাহলে কোনটা আসবে না, 4000 টাকা আসবে। ক্রেডিট দিকে দেখ লেখা ছিল বাই ব্যালেন্স সিডি মানে ব্যাংকের ক্লোজিং ব্যালেন্স 21000, এটাও তো অ্যাসেট, এটাও কি আসবে না, তার মানে এই দুটো জিনিস কিন্তু আসলো না, বোঝা গেল? তারপর দেখ কি বলে সাবস্ক্রিপশন, দেখেছিস তো, দেখেছিস তো, মানে ক্লাবে যে সমস্ত মেম্বার আছে তাদের থেকে সাবস্ক্রিপশন পেয়েছে। আচ্ছা আমরা কোন সালে অঙ্ক করছি, 2017 সালের অঙ্ক করছি, বলেছে 16 সাল 3000 টাকা, স্যার মানে 16 সাল 3000 মানে কি, আগের বছরে সাবস্ক্রিপশন পেয়ে 3000 টাকা, মানে বুঝতে পারলি তো, আমি 17 সালে দাঁড়িয়ে আছি, আগের বছরে 3000, স্যার কেন আগের বছর টাকা পেয়েছি, মানে আগের বছরের টাকা বাকি ছিল বলেই তো এই বছর পেয়েছি, ঠিক আছে? তারপর 17 সাল বলে 10,000 মানে এই বছরের টাকা পেয়েছি 10,000 টাকা, আর 18 সাল বলতে 1000, 18 সাল 1000 মানে পরের বছর মানে আগামী বছর কামিং ইয়ারের টাকা অ্যাডভান্স পেয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেল কোশ্চেনটা কি দিয়েছে? তা আমরা তো জেনারেলি এটা ধরেই করতাম, 16, 17, 18 টাকা ধরেই করতে যাচ্ছিলাম, কিন্তু পরের পাশে একটা ছোট্ট একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, আর আমি এই অ্যাডজাস্টমেন্টের জন্যই ওয়েট করছিলাম, আমার কিছু দাম দরকার নেই। কি বলেছে, ক্লাব হ্যাজ 500 মেম্বার্স, ক্লাবে যার 500 জন মেম্বার, কত মেম্বার আছে ক্লাবে, 500টা মেম্বার আছে, এবং এক একজন মেম্বারের থেকে অ্যানুয়াল সাবস্ক্রিপশন নেওয়া হয় কত করে, 25 টাকা করে, তাহলে বল একজন মেম্বারের থেকে 25 টাকা নিই, তাহলে 500 থেকে কত নেব স্যার, 500 × 25 12500, 12500 হচ্ছে 12500 টাকা। তো আমি তোকে বলছি শোন, তোদের সবাইকে বলছি শোন, ধর আমি স্টুডেন্ট পড়াচ্ছি, সাপোজ ধর আমি ধর 500টা স্টুডেন্ট পড়াচ্ছি, সাপোজ 500টা স্টুডেন্ট পড়াচ্ছি, একটা স্টুডেন্টের থেকে 1000 টাকা নিচ্ছি, তাহলে আমার ইনকাম কত হবে, 500 × 1000, এটাই আমার ইনকাম। কিন্তু একটা ক্লাবের কথা যদি বলি, একই কথা বলবো, ক্লাবে কতজন মেম্বার আছে, 500 জন মেম্বার আছে, এক একজন মেম্বার থেকে 25 টাকা নিচ্ছে, তাহলে ক্লাবের ইনকামটা কত হবে, 500 × 25, আর কোনো অ্যান্সার আসবে এখানে, আরে আর কোনো অ্যান্সার আসবে, একটা ক্লাবে 500 জন মেম্বার, এক একজন মেম্বার থেকে 25 টাকা নেয়, তাহলে ক্লাবের ইনকাম কত স্যার, 500 × 25, ইনকাম কোনটা, 500 × 25, আর কিছু করার দরকার আছে কি না? তাহলে এটা খুব ইজি হয়ে গেল, যখনই দেখবি কোনো কোশ্চেনের নাম্বার অফ মেম্বার দিয়ে দেবে ক্লাবে, মানে বলে দেবে এতজন মেম্বার আছে, তাহলে সেটা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিবি, আর কোনো কিছু দেখার চেষ্টা করবি, সবচেয়ে সোজা প্রসেস, এর চেয়ে কোনো সোজা প্রসেস হয় না। এখন তুই নিজে অনেক চিন্তা ভাবনা করতে পারিস, যেটা আমি আগে করেছিলাম, মানে ওই 16, 17, 18 ওরকম করে যোগ বিয়োগ দরকার নেই তো, প্লাস মাইনাসটা অ্যাডজাস্টমেন্ট তখন কখন করবি, যদি এটা না থাকে, তাহলে তো অনেক চিন্তা ভাবনা করতে হবে। বুঝতে পারছিস তো কি বললাম, কি বলেছিলাম তো এরকম টাইপের অঙ্ক, নাকি বুঝতে পারছিস না বল? বুঝতে পারছি, প্রচুর করেছিলাম, তাহলে এখানে হয়ে গেল 12500, আর তো সেরকম কোনো সমস্যা নেই। আর তোদের যে পরীক্ষা ইনকাম এন্ড এক্সপেন্স দেবে, তুই যদি একবার সাবস্ক্রিপশন পারিস, তার মানে তুই অঙ্ক শিখে গেছিস, আর কিছু না, মেন তো সাবস্ক্রিপশন, আর কিছু না। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে স্যার সেল অফ ওল্ড নিউজ পেপার, ঠিক আছে? একটা ক্লাব ওল্ড পুরোনো নিউজ পেপার ছিল, বেঁচে দিয়েছে, পুরোনো নিউজ পেপার বেঁচে দিয়ে কোনো টাকা, সেটা ক্লাবের ইনকাম, ঠিক আছে? লিখে দিচ্ছি ইনকাম সাইডে। তারপর কি মিসলিনিয়াস রিসিপ্ট, এটাও তো ক্লাবের ইনকাম সাইডে লিখেছি। তারপর রেন্ট রিসিভ ফ্রম ক্লাব হল, ক্লাবের হলটা আছে, ক্লাবের হলটা ভাড়া দিয়েছে, টাকা এসছে, ওটাও তো ইনকাম। এবার খরচাগুলো বলছি, স্যালারি কত দিয়েছে, 14,000 টাকা, স্যালারি কত দিয়েছে বল, 14,000 টাকা, অ্যাডজাস্টমেন্ট দিয়েছে না, অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছে স্যার, আউটসাইড স্যালারি, কিন্তু ডেট বলেছে, হ্যাঁ স্যার 31/12/17। আমি তোদের ইনকাম করতে গিয়ে একটা ছোট্ট একটা ট্রিক্স বলেছিলাম, কি ট্রিক্স বলেছিলাম মনে আছে? এই বছর হলে প্লাস, একদম ঠিক, এই বছরের গুলো হলে নেব, প্লাস মাইনাস বলতাম না, আমাকে প্লাস মাইনাস বলতে হবে, শোন না, এই বছরের গুলো নেব, অন্য বছর এই বছরের হলেই নেব, আর এই বছর না হলে নেব না। তো ধর না এখানে স্যালারি কি বলেছে, 31/12/17, এটা কি এই বছরে নাকি অন্য বছরে? এই বছর, তাহলে নেব মানে যোগ করব, নেব মানে যোগ করব, নেব না মানে বিয়োগ করব, কত সোজা প্রসেস। ওইসব এই যোগ বিয়োগ তো মুখস্থ করতে হবে না, এই বছর হলে নেব, এই বছর না হলে নেব না, নেব মানে যোগ করব, নেব না মানে বিয়োগ করব, তাই না? তো দেখ না কত সুন্দর সোজা, স্যালারি ছিল 14, তার সঙ্গে 1000 যোগ করে 15,000। এখন যদি বলতো না স্যার এটা আগের বছরের ছিল, তাহলে কি করতাম, মাইনাস করে দিতাম। কত ইজি প্রসেস, তাই না? নেক্সট কি বলছে দেখ, জেনারেল এক্সপেন্স যেমন ছিল বসিয়ে খরচা, ইলেকট্রিক চার্জ স্যার খরচা বসিয়ে দিলে,
নিউজ পেপার, এটাও তো খরচ, বসিয়ে দিন। রিপেয়ার অফ ক্যারাম বোর্ড, ক্লাবে তো ক্যারাম বোর্ড থাকে না, ক্যারাম পেটাতে যায় সব সন্ধ্যা হলে, ক্যারাম পেটাতে যায় না, তো ক্যারাম খেলবে, তাহলে সেই ক্যারাম বোর্ডটা খারাপ হয়ে গেছে, রিপেয়ার করতে খরচাপাতি হবে, তো হয়ে গেল, লিখে দিচ্ছি খরচা। তারপর মেইনটেনেন্স এক্সপেন্স অফ ক্লাব বিল, আরে ক্লাবটা মেইনটেইন করতে হয়, ক্লাব মেইনটেইন করতে খরচাপাতি হবে, তো খরচার দিকে লিখে দিচ্ছি। আর স্যার হয়ে গেল, এবার অ্যাডজাস্টমেন্ট করার কি আছে, দেখ এ অ্যাডজাস্টমেন্ট হয়ে বি, সিটা কি বলছে, বলছে ক্লাবের বিল্ডিং ছিল বছরের শুরুতে 1 লাখ টাকা আর ফার্নিচার ছিল 20,000 টাকা। আরে ক্লাব বিল্ডিং, আরে ক্লাব বিল্ডিং, ক্লাবটা বিল্ডিংটা তৈরি করেছে, তা বিল্ডিংটা প্রতি বছর ইউজ করছে, তাহলে যে জিনিসটা ইউজ করে তার ডেপ্রিসিয়েশন হবে না, তার বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট হবে, 10%, তো 1 লাখে 10% হলে কত, 10,000 টাকা, তো ডেপ্রিসিয়েশন কি ক্লাবের খরচা, তো ডেবিটলি কিন্তু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 1 লাখে 10% 10 লাখ টাকা। ক্লাবে ফার্নিচার ছিল, আরে ক্লাবে ফার্নিচার থাকে না, চেয়ার টেবিল আরো কত কিছু থাকে ফার্নিচার, তাই না, আলমারি টালমারি থাকে, তো ওইগুলোরও তো ইউজ করতে ডেপ্রিসিয়েশন হবে, তো কত পার্সেন্ট, 20%। কত টাকা ফার্নিচার ছিল স্যার, শুরুতে ছিল 20,000 টাকা, বা একদম কম টাকার ফার্নিচার ছিল, যাই হোক 20,000 টাকার ফার্নিচার ছিল, 10% ডেপ্রিসিয়েশন, 20,000 10% করলে কত, 2,000 টাকা, তাই না। দেখ না তাহলে কি হলো তোর, ব্যাপারটা কি বেরোলো, ব্যাপারটা কি বেরোলো তোর, এই হয়ে গেল 10 দিন, তাহলে এই দেখ এই দিকটা 4টে যোগ করে হলো 55,000 টাকা, সেই 55 এই দিক বসিয়ে দিলাম, এগুলো সব বাদ দিলাম, সব বাদ দিলাম, দেখ সব বাদ দিয়ে 2,500 টাকা ব্যালেন্স বেরিয়ে গেল, 2,500 ব্যালেন্স বেরিয়ে গেল। দেখ ভালো করে শোন, তুই যদি ফাইনাল অ্যাকাউন্ট যখন করতি, তাই তো পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে দিক ব্যালেন্স বলে কি হলো, তো কি লিখতি, নেট প্রফিট। আরে যে ব্যবসা করে সেই তো প্রফিট করে, ক্লাব বলবে প্রফিট করেছি না, ও বলবে সারপ্লাস, ও বলবে কি বলবে, ক্লাবে বলবে ও প্রফিটের জায়গায় বলবে সারপ্লাস, টু সারপ্লাস। স্যার যদি এখানে দেখ ইনকাম বেশি হয়েছে বলে সারপ্লাস, যদি ইনকাম কম হতো, অর্থাৎ এই দিক ব্যালেন্স করা কি বলছি, আগে বিজনেসে বলছি লস, নেট লস, এখানে বলবো ডেফিসিট, ব্যাকেটে কি লিখেছি, এক্সেস অফ ইনকাম, মানে ইনকাম বেশি, ওভার এক্সপেন্ডিচার। এখানে দেখ তোর পরীক্ষায় যা যা অঙ্ক আছে, আর এক্সট্রা কি কি নতুন আইটেম থাকতে পারে, এই যে সাবস্ক্রিপশনটাই থাকতে পারে, এখানে সাবস্ক্রিপশন আমি সোজা করে দিচ্ছি না, এখানে এই আইটেম দিচ্ছি, অন্যান্য অঙ্কে অন্যান্য আইটেম আছে নোট করেছি, দেখে নে তোকে। দেখ এই পাশে যেটা করবে, এবার সিঙ্গেল এন্ট্রির একটা অঙ্ক ছিল, ঠিক আছে, তো সিঙ্গেল এন্ট্রি দু ধরনের অঙ্ক হয় বলেছিলাম, তো জানিস তো সিঙ্গেল এন্ট্রি দু ধরনের অঙ্ক বলেছিলাম, কি কি হয়, একটা হচ্ছে তো একটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এর অঙ্ক হয়, শুনতে পাচ্ছিস তো, সিঙ্গেল এন্ট্রি দু ধরনের অঙ্ক, তোদের সিলেবাস সিঙ্গেল এন্ট্রি দু ধরনের অঙ্ক আছে, একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে কনভার্সন মেথড, ঠিক আছে, তো তোদের পরীক্ষায় আসার সম্ভাবনা 90% চান্স কনভার্সন মেথড। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কোনটা, ওই যেটা ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল বের করতি, তারপর প্রফিট বের করতি, মানে ক্লোজিং ক্যাপিটাল যোগ ড্রয়িংস মাইনাস ওপেনিং ক্যাপিটাল মাইনাস ফার্দার ক্যাপিটাল করে বাদ দিয়ে তো গ্রস প্রফিট, তার থেকে তোর করতি তোর ডেপ্রিসিয়েশন, এগুলো বাদ দিয়ে এটা হচ্ছে রিজার্ভ ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ডাউটফুল ডেট, ওইগুলো বাদ দিয়ে তো নেট প্রফিট। ওই মেথডটা আসার খুব একটা চান্স নেই, মানে চান্স নেই বলতে পারিস, ঠিক আছে। তো এমনি তুই যদি মনে করিস যে দেখে নিবি অঙ্কটা, যাচ্ছে একবার পরীক্ষায় একবার দেখে যাবি একটা অঙ্ক, দেখে যেতে পারিস, কিন্তু আসার চান্স হয় কনভার্সন মেথড। কনভার্সন মেথড আমাদের কি শেখায়, এই শোন, কনভার্সন মেথড আমাদের কি শেখায়, কনভার্সন মেথড হচ্ছে আমাদের শেখায়, মানে তোকে বলবে একটা কোশ্চেন তুলে দেবে, বলবে কি তুই বলো টোটাল সেল কত বা টোটাল পারচেজ কত, এটাই তোকে বের করতে বলবে। আচ্ছা তোরা তো জানিস সেলস কোন অ্যাকাউন্ট থেকে আমরা সেল বের করি, ডেটার্স অ্যাকাউন্ট থেকে। ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে করছি। ডেটার্স কাকে বলে বল, যাদেরকে আমরা ধারে করতে পেয়েছি। তার মানে সেলস যদি তোকে বের করতে বলে, কোন অ্যাকাউন্ট থেকে বের করতে হবে, সেলস বললে। আর পারচেজ ক্রেডিটার্স কাকে বলে, স্যার যাদের থেকে ধারে গুডস কিনে তাদেরকে ক্রেডিটার্স বলে। তাহলে যদি তোকে পারচেজ বের করতে বলে, কোন অ্যাকাউন্ট থেকে পারচেজ বের করব, ক্রেডিটার্স। বুঝতে পারছিস তো? তো দেখ এই অঙ্কটা দেখ কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অ্যাসার্টেন দ্য টোটাল পারচেজ। কি বের করতে বলেছে বল, স্যার আমাকে তো টোটাল পারচেজ বার করতে হবে, তাই না? আমাকে কি বের করতে বলেছে বল, টোটাল পারচেজ। টোটাল পারচেজ বের করার জন্য কোন অ্যাকাউন্ট লাগবে, ক্রেডিটার্স অ্যাকাউন্ট। দেখ আমি আর বই দেখছি, কোশ্চেন আর পড়লাম না, দেখ ক্রেডিটার্স অ্যাকাউন্ট। তো এখানে দেখ লিখে নিয়েছি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, লিখিস তো? আচ্ছা আমাকে বল না, একটা অ্যানসার দে না, এখনই বুঝিয়ে যাবি না, ভুলে গেলে এখনই মনে পড়ি না। ক্রেডিটার্সটা কি, অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। ক্রেডিটার্স তো লাইবিলিটি, কোনো সমস্যা নেই। আচ্ছা ডেটার্সটা কি তাহলে, অ্যাসেট। তাহলে ক্রেডিটার্স হচ্ছে লাইবিলিটি, ডেটার্স হচ্ছে অ্যাসেট। পরীক্ষায় ডেটার্স বা ক্রেডিটার্স মধ্যে একটা অঙ্ক দিচ্ছে, ক্রেডিটার্স লাইবিলিটি। তো বল শিখিয়েছিলাম তো, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়, ক্রেডিট। তার মানে ক্রেডিটার্স অ্যাকাউন্ট লাইবিলিটি বাড়বে এইদিকে আর কমবে এইদিকে। এটা মনে রাখলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হবে, দেখ লাইবিলিটি বাড়বে ক্রেডিট, লাইবিলিটি কমবে ডেবিট। মানে লাইবিলিটি বাড়বে ওইদিকে, লাইবিলিটি কমবে এইদিকে। অ্যাসেট এর ক্ষেত্রে অপোজিট। তো বল অ্যানসার দে না,
ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কি হয়, কোন দিক বসে? ক্রেডিটার্স এর ওপেনিং ক্রেডিট। দেখ মনে রাখবি, এর জীবনে ভুলবি না, যে কোনো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিট হয়। অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিট হয়, আর লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়, তাই না? লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট হয়, মাথায় রাখবি, কোনদিন এটা চেঞ্জ হবে না, জীবনে কোনদিন চেঞ্জ হবে না, ঠিক আছে? তো লাইবিলিটির ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট হয়, আর অ্যাসেটের ব্যালেন্স অলওয়েজ ডেবিট হয়। তাই লিখলাম দেখ ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স কত বলেছে 98, তাই লিখলাম বাই, কারণ আমি কি বললাম ক্রেডিটার্স এর ব্যালেন্স কি হয়, ক্রেডিট ব্যালেন্স, ব্যালেন্স মানে ওপেনিং ব্যালেন্স ক্রেডিট হয়, তাই লিখলাম বাই ব্যালেন্স। ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স ক্রেডিট হয়, তাই ক্রেডিট দিকে লিখলাম বাই ব্যালেন্স, বিটি কেন, ওপেনিং বলে বিটি, ঠিক আছে? কত 98 লিখে দিলাম। এবার কি বলেছে স্যার, কোশ্চেনে বলেছিল সাপ্লায়ার, সাপ্লায়ার মানে বুঝছো, সাপ্লায়ারের আরেকটা নাম ক্রেডিটার্স, সাপ্লায়ার মানে ক্রেডিটার্স। ক্রেডিটার্স কে টাকা পেমেন্ট করেছে, কত টাকা পেমেন্ট করেছে, দেখ 4,57,600 টাকা পেমেন্ট করেছে। আচ্ছা ক্রেডিটার্স কে যদি টাকা পেমেন্ট করি, বল না ক্রেডিটার্স কে আমি টাকা দিয়ে দিয়েছি, তাহলে ক্রেডিটার্স এর ব্যালেন্স বাড়িয়ে দেবো না কমিয়ে দেবো? কমিয়ে দেবো। কমন ব্যাপার, কমিয়ে দেবো। ক্রেডিটার্স মানে যাদের থেকে আমি ধারে গুডস কিনি, ঠিক আছে? তো ধর আমি যার থেকে, আমি কারোর থেকে ধারে 5 লাখ টাকার গুডস কিনে নিয়েছি, তার মধ্যে ওকে 4 লাখ টাকা দিয়ে দিয়েছি, তাহলে কি 4 লাখ টাকা পেমেন্ট করে দিলাম, ব্যালেন্স তো কমেই যাবে না? তো ক্রেডিটার্স কে পেমেন্ট করছি মানে ব্যালেন্স কমে যাচ্ছে, মানে ডেবিটে লিখলাম। কি বলে লিখবো? আরে কি পেমেন্ট করেছে, ক্যাশ পেমেন্ট করলে টু ক্যাশ, চেক পেমেন্ট করলে টু ব্যাক, বুঝতে পারলি? তা ক্যাশ পেমেন্ট করেছে, বলেছে ক্যাশ পেড টু সাপ্লাই, দেখ টু ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাকে লিখবি ক্যাশ পেড টু সাপ্লাই, লিখে দিলাম। স্যার তারপর কি বলেছে, ডিসকাউন্ট রিসিভ। দেখ ভালো করে শোন, এই তো তোরা জানিস ডিসকাউন্ট রিসিভ, আমি যাদের থেকে ধারে মাল কিনি, ঠিক আছে, তাদের তো আমি টাইম টু টাইম পেমেন্ট করছি, আমি ওদেরকে বললাম দেখো আমিও তোমার থেকে এত মাল কিনছি, আমাকে কিছু ডিসকাউন্ট দেবে না? তো ওই মালিক বললো ঠিক আছে আমি তোমাকে ডিসকাউন্ট দিলাম, ও আমাকে ডিসকাউন্ট দিল, সেটা আগে আমাকে দিতে হবে, তাহলে ব্যালেন্স কমে গেল। তাই এখানে লিখলাম টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। দেখ ভালো করে দেখ, ডিসকাউন্ট দিলে অ্যালাউড আর নিলে রিসিভ। তা আমি ডিসকাউন্ট নিচ্ছি না নিচ্ছি, আমি নিচ্ছি ডিসকাউন্টটা, দিচ্ছি না। আমরা ডিসকাউন্ট কাদের দিই, ডেটার্স কে ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট ক্রেডিটার্স এর থেকে নিই, তাহলে 17,400 কমছে। তারপর বিল পেবেল, আমি বলেছিলাম দেখ আমার কাছে যে টাকা পাই তাকে ক্যাশ টাকাও দিতে পারি, চেকও দিতে পারি, আবার বিলও দিতে পারি, বিল দিলে তাকে বলে বিল পেবেল, আর বিল নিলে বিল রিসিভ। বিল দিচ্ছি, বিল পেবেল, তাই লিখলাম টু বিল পেবেল অ্যাকাউন্ট 1,25,000 টাকা, ঠিক আছে? 1,25,000 টাকা। আর কি, ধর আমি যার থেকে মাল কিনেছিলাম, অনেক টাকার মাল কিনেছিলাম, কিছু মাল খারাপ বেরিয়েছে, তাহলে কি করবো, খারাপ মাল ফেরত দিয়ে দেবো, ফেরত। আচ্ছা ফেরত দিয়ে দিলে ও কি সেই টাকাটা পাবে, তাহলে ব্যালেন্স কমে যাচ্ছে, তাই লিখলাম রিটার্ন ইনওয়ার্ড। স্যার কেন রিটার্ন আউটওয়ার্ড, স্যার কেন আউটওয়ার্ড? আরে আমি যার থেকে মাল পারচেস করবো, মাল খারাপ ধরো, সেটা পারচেসটা রিটার্ন করবো, পারচেসের না একটা নাম রিটার্ন আউটওয়ার্ড না? ক্লোজিং ব্যালেন্স তো বলেই দিয়েছিল, এটা কমন ব্যাপার, ওপেনিং ব্যালেন্স এদিকে হয়, ক্লোজিং ব্যালেন্স এদিকে হয়, ব্যালেন্সে কি 80,000 টাকা, তুই ডেবিট দিকে টোটাল করলি 7 লাখ এখনো, সেই 7 লাখ এখানে লিখলি, তার থেকে এটা বাদ দিলি, কত 6 লাখ 3। এটা কি বেরোলো স্যার, ক্রেডিটার্স অ্যাকাউন্টে ব্যালেন্স কি বেরোলো, অর্থাৎ তুই ক্রেডিটার্স থেকে কত টাকা মাল কিনেছিস, 6,03,000 টাকার মাল কিনেছিস, লিখবি বাই পারচেস, এখানে লিখে দিই ব্যালেন্সিং ফিগার বেরোলো, ঠিক আছে? 6,03,000 বাই পারচেসেস, ব্যাকে লিখলাম ক্রেডিট পারচেস, মানে আমি কত টাকার মাল ধারে কিনেছি, 6,03,000 টাকার মাল ধারে কিনেছি, ঠিক আছে? তো কিন্তু তোকে তো পারচেস বের করতে বলে, দেখ শোন কি বের করতে বলেছে, টোটাল পারচেস কি করে বলে, কিছু টাকার গুডস আমি ধারেও কিনবো, কিছু টাকার গুডস ক্যাশেও কিনবো, তো ধারে তো কিনলাম 6,03,000, আর ক্যাশে কিনেছি কত, 3,50,000, দেখ না টোটাল পারচেস, ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস, ক্যাশ পারচেস বলে দিয়েছিল, ক্রেডিট পারচেস বের করলাম, টোটাল হলো 9,53,000। এইটা করলে তো পুরো 6 হবে, ঠিক আছে? জাস্ট একটু মনে করতে হবে যে আগে বলেছি, ডেটার সেট তো একই হবে, গণনা একই হবে, বুঝতে পারলি তো? আর কি বলবো, হ্যাঁ তোর পরীক্ষার কোশ্চেন আর কি চেঞ্জ করতে পারে, যদি ক্রেডিটার সি মনে করি পরীক্ষা ক্রেডিটার কি চেঞ্জ করতে পারে, আর একটা জিনিস চেঞ্জ করতে পারে, কি করতে পারে ভালো করে শুনে না, কিন্তু মন দিয়ে ফোকাস কর, কিন্তু কি বলছি আমি তোকে, বিল পেবেলে ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স দিতে পারে। যদি তোকে ক্রেডিটার্স এর ডিটেইলস দেয় তাহলে বিল পেবেল, যদি তোকে ডেটার্স এর ডিটেইলস দেয় তখন বিল রিসিভেবল ডিটেইলস বলেছিলাম, ঠিক আছে? তো আমরা ক্রেডিটার্স থেকেই তো মানে আমরা যাদের মানে বিল পেবেল বুঝিয়েছিলাম তো, বিল পেবেল কাকে বলে, বিল রিসিভেবল কাকে বলে, তাই না? ক্রেডিটার্স থেকে বিল পেবেলটা তৈরি হয়। তো তোকে যদি এই অঙ্কটা বিল পেবেল ধর এই টাকাটা বলে দেয়, সাপোজ ধর এটা নাই বলতে, এই টাকাটা নাই বলতে পারতাম না, বললে এই টাকাটা বের করতে, কি করে বের করতাম, এই জন্য তোকে বিল পেবেল অ্যাকাউন্টের ওপেনিং দিয়ে দিত আর ক্লোজিং দিয়ে, স্যার তাহলে কি করতাম, এটা তো হয়ে গেছে, সেটা হয়ে গেছে, একটু বলি কি করতে, তোকে বিল পেবেলের ওপেনিং দিত আর ক্লোজিং দিত, তাই না? তার বিল পেবেল শর্টে লিখছি, বিল পেবেল, ঠিক আছে? এটা ক্রেডিট সাইড,
এটা ডেবিট সাইড। আমি যদি জিজ্ঞাসা করি বল না বিল পেবেল অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি বাড়বে কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে আর কমবে ডেবিট। তাহলে ওপেনিং ব্যালেন্স কোন দিকে লিখবো? তাহলে লিখবো বাই ব্যালেন্স বিল, এখানে লিখবো বাই ব্যালেন্স বিল, একটা টাকা দেবে লিখবো সেই টাকা। তাহলে ক্লোজিং তো অপোজিট সাইড হবে না, টু ব্যালেন্স শিট। বেশি আইটেম দেবে না, এই দুটো আইটেম লিখে দিলাম। আর কি হতে পারে বলতে পারতো কত টাকার বিল পেমেন্ট করেছে এটা বলে দেবে, বলে দিত যত টাকার বিল পেমেন্ট করেছি। তাহলে বিল যদি পেমেন্ট করে দিই তাহলে বিল বাড়বে না কমবে? বিল কমে যাবে। বিল পেমেন্ট করে দিচ্ছি তখন লিখবো এখানে লিখবো টু বিল পেড, লিখে এত টাকা লিখতাম। তা ব্যালেন্স করে যেটা বেরোবে, ব্যালেন্স করে এখানে একটা টাকা বেরোবে তো, দেখ এই দুটো যোগ করে এটা বাদ দিলে এখানে একটা ব্যালেন্স বেরোবে। যেই ব্যালেন্সটা বেরোবে সেটা কি দিয়ে মেলাতে হবে বলতে পারবি? বাই, কেউ বলতে হবে কি বাই? বাই কি দিয়ে মেলাবো? এই দুটো যোগ করবো, যোগ করে এটা বাদ দেবো, বাদ দিয়ে এখানে যে একটা টাকা কি লিখবো, কি নাম দিয়ে লিখতাম? বাই কেইটাস। বিল পেবেল কি করে লিখবি? বাই কেইটাস। অর্থাৎ এই যে অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্স বেরোবে সেটা লিখতাম বাই কেইটাস, সেই কেইটাসটাই চলে আসতো টু বিল পেবেল বলে। তার মানে এটা ওরা করে দিয়েছে, যদি না করে দিত ওরা এটা বলতো। এর চেয়ে বেশি কিছু থাকবে না পরীক্ষায়, এর চেয়ে একটা লাইনও বেশি কিছু থাকবে না, ঠিক আছে? কেইটাসের আইটেমে এর বাইরে কিচ্ছু থাকবে না, এর বাইরে একটা লাইনও থাকবে না, তোকে বলে দিলাম এর বাইরে একটা লাইনও থাকবে না। বিল পেবেল তোকে যদি এই টাকাটা বলে না দেয় তাহলে তোকে কি বলবে? তোকে বলবে বিল পেবেলের ওপেনিং দিয়েছি এত, বিল পেবেলের ক্লোজিং দিয়েছি এত, বলবে বিল অ্যাকসেপ্টেড বলে একটা কথা বলবে, বিল অ্যাকসেপ্টেড, তাই তো? এইটা হচ্ছে এখানে বিল অ্যাকসেপ্টেডটা এদিকে আছে। আরে বিল অ্যাকসেপ্টেড মানে ধর বছরের শুরুতে তোর কাছে এত টাকার বিল ছিল, বছর শেষে এত টাকার বিল, তার মানে যে তোকে টাকা পায় তাকে তো বিল দিতে হবে, আর বিল দিলে তো বিল কমবে, বিল কমে যাচ্ছে, মানে বিল পেড করছে মানে বিল কমে যাবে। এদিকে লিখবো ব্যালেন্স করে যেটা হবে সেটা হচ্ছে কেইটাস বাই কেইটাস, কেইটাস ডেবিটে চলে আসবে টু বিল, ঠিক আছে? তো এই করে না তোকে দেখ যে অঙ্কটা করবো এটা হচ্ছে ক্লাস 11 এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2018 এ এসেছিল, ঠিক আছে? কোশ্চেনটা পড়ছি। ফ্রম দ্য ফলোইং লেজার ব্যালেন্স মানে ট্রায়াল ব্যালেন্স of Mr. Akash Singh prepare trading profit and loss account for the year end 31st March 2017 and balance sheet as on that date after making the necessary adjustment. এখানে তোকে মিস্টার আকাশ সিং এর ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে, এখান থেকে তো ট্রেডিং পিএল করতে বলেছে আর ব্যালেন্স শিট করতে বলেছে। তোকে অ্যাডজাস্টমেন্ট করা দিয়ে 6টা, তোদের এক্সামে এরকমই অ্যাডজাস্টমেন্ট যেমন 6টা যেমন দিয়েছে এরকম অ্যাডজাস্টমেন্টই দেবে। এটা কবে এসেছিল অঙ্কটা? 2018 তে, মানে রিসেন্ট ইয়ারই এসেছে এরকম অঙ্ক, ঠিক আছে? ক্লোজিং স্টক দিয়ে 14,000 টাকা শুনতে পাচ্ছিস? আমি জিজ্ঞাসা করবো বল ক্লোজিং স্টক কোথায় কোথায় বসে? কারেন্ট অ্যাসেটে আর হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে। ব্যাস হয়ে গেল, একটা এন্ট্রি হয়ে গেল, বসিয়ে দেবো। 2 নম্বর এন্ট্রি বলে যে রাইট অফ 600 ব্যাড ডেট, কোথায় বসবে? থেকে মাইনাস হবে, আর হচ্ছে যদি ডিটেইলস দেওয়া থাকে তাহলে প্রফিট লস অ্যাকাউন্টে ডেবিট দিকে প্লাস হবে, ব্যাড ডেটের সঙ্গে প্লাস হবে, তাই তো? মানে ফার্দার ব্যাড ডেট বলে, অর্থাৎ এখানে 600 টাকা ফার্দার ব্যাড ডেট বলেছে। ফার্দার ব্যাড ডেট কি হয়? ডেটার্স থেকে প্রথমে লেস হবে আর ওখানে পিএল অ্যাকাউন্টে ডেবিটে যে ব্যাড ডেট থাকবে তার সঙ্গে অ্যাড করতে হবে ফার্দার। তারপরে প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% বলেছে অন ডেটার্স, কি করব? ওই যে ফার্দার ব্যাড ডেট মানে যত বেরাবে মাইনাস করে ডেটার্স থেকে ওটা 5% দেব দিয়ে, আর ওটা হলো কারেন্ট অ্যাসেটে লিখবো, আর হলো পিএল এর ডেবিটে যদি ওল্ড থাকে, ওল্ডে যদি বড় হয় তাহলে ওটা ক্রেডিটে লিখবো পিএল এর, আর যদি নিউটা বড় হয় তাহলে এটা ইয়েতে লিখবো। ঠিকই বলেছিস, বুঝতে পেরেছি তোর কথাটা। এখানে প্রভিশন ফর ব্যাড ডেট বলে 5%, আমাদের কোশ্চেনে ডেটার্স বলে দেবে। ডেটার্স থেকে প্রথমে ব্যাড ডেটটা মাইনাস করলো, মানে ফার্দার ব্যাড ডেট মাইনাস করলো, মাইনাস করে একটা ভ্যালু বেরোলো, তো মাইনাস করে একটা ভ্যালু বেরোলো, ওর উপর যত টাকা ভ্যালু বেরোলো ওর উপর প্রভিশন ফর ব্যাড ডেট করবো। কত পার্সেন্ট? 5% বলেছে, 5%ই করবো, মাইনাস করবো প্রভিশন ফর ব্যাড ডেট, যত টাকা বেরোলো তারপর 5%, ঠিক আছে? অর্থাৎ প্রভিশন ফর ব্যাড ডেট যত টাকা বেরোলো সেই টাকাটা কোথায় নিয়ে আসবো? সেটা পিএল অ্যাকাউন্টে নিয়ে আসবো। আগে আমাকে দেখতে হবে ট্রায়াল ব্যালেন্সে প্রভিশন ছিল কিনা, মানে ওল্ড প্রভিশন ছিল কিনা। ট্রায়াল ব্যালেন্সে ওল্ড প্রভিশন আছে, যদি ওল্ড প্রভিশন বেশি হয় তখন প্রভিশন ফর ব্যাড ডেটটা ক্রেডিটে চলে যাবে, যদি ওল্ড প্রভিশন কম হয় তখন ডেবিটে চলে আসবে। আমি অঙ্ক করবো, আগের দিনও করেছি, আজকেও বলে দেবো। তাহলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার ফিক্সার 5%, প্ল্যান্ট এন্ড মেশিনের উপর 20%, ঠিক আছে? তো কোনো সমস্যা নেই, এটা পারি আমরা। ডেপ্রিসিয়েশন জানি কি করতে হয়, ওই পার্টিকুলার অ্যাসেট থেকে মাইনাস করে পিএল ডেবিট চলে আসবে। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা বলতে কি পারি? বলছে প্রিপেড ইন্স্যুরেন্সটা কি হবে?
ইন্স্যুরেন্স থেকে মাইনাস করতে হবে। ইন্স্যুরেন্স থেকে মাইনাস হবে। প্রিপেড মানে কি অতিরিক্ত পেমেন্ট করে যখন মাইনাস করে দাও তাহলে ঠিক হয়ে যাবে। ইন্স্যুরেন্স থেকে মাইনাস করবে। আর ইন্স্যুরেন্স কোথায় বসে? ট্রেডিং পিএল ব্যালেন্সে কোথায় ইন্স্যুরেন্স? পিএল এর ডেবিটে। পিএল এর ডেবিটে আসে ইন্স্যুরেন্স, ঠিক আছে? তো ইন্স্যুরেন্স পিএল এর ডেবিটে আসবে, তার থেকে মাইনাস করে প্রিপেড। আর প্রিপেড ইন্স্যুরেন্সটা কোথায় আসবে? আমার অ্যাসেট। প্রিপেড ইন্স্যুরেন্সটা অ্যাসেট, ঠিক আছে? কারেন্ট অ্যাসেট। 6 নম্বর বলছে ফায়ার অকার ইন গোডাউন, মানে গোডাউনে আগুন লেগে গেছে। কত টাকার মাল? 5,000 টাকার মাল আগুন লেগে গেছে। তাহলে কি হয়? 5,000 টাকা আগুন লেগে গেছে, 5,000 থেকে মাইনাস। ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 3,000 টাকা দিয়ে দিই, তাহলে লস হলো কত? 2,000 টাকা। পিএল এর ডেবিটে চলে আসবে অ্যাবনরমাল লস বলে, আর বাকি 3,000 টাকা ইন্স্যুরেন্স ক্লেম কারেন্ট অ্যাসেটসে চলে যাবে। প্লাস হয়ে গেল। অঙ্ক আরম্ভ করতে কিছুই নেই অঙ্কের মধ্যে, তাহলে অঙ্ক শুরু করে দে। ট্রেডিং এতটার মধ্যে হয়ে গেল। প্রথমে অ্যাডজাস্টমেন্ট করবো, শিখিয়েছিলাম ক্লোজিং স্টক বলে 14,000। ক্লোজিং স্টক কারেন্ট অ্যাসেটস লে ক্লোজিং স্টক কত টাকা? 14,000 টাকা। আচ্ছা, তারপর লিখবো ট্রেডিং পিরিয়ড এর কেইটা লিখবো বাই ক্লোজিং স্টক। $14,000 টাকা। ঠিক আছে? তারপর কি বলেছে? ব্যাড ডেট বা 600 টাকা। প্রথমে ব্যাড ডেট কিছুক্ষণ আগেই বললাম, ব্যাড ডেট তোরা বলি ডেটাস থেকে মাইনাস করতে হবে। ডেটাস খুঁজে বার করতে হবে। ডেটাস কত আছে? 20,600। তাহলে কারেন্ট অ্যাসেট লেখ ডেটাস 20,600। এর থেকে কি মাইনাস করব? ব্যাড ডেট 600 টাকা মাইনাস কর ব্যাড ডেট। 20,600 থেকে 600 বাদ দিলে হয় 20,000 টাকা। ঠিক আছে? 20,600 থেকে 600 বাদ দিলে হয় 20,000 টাকা। ঠিক আছে তো? আচ্ছা, এবার তোদের একটা কাজ আছে, ট্রায়াল ব্যালেন্সে দেখ ব্যাড ডেট আছে না? ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট নেই, তাহলে এই ব্যাড ডেটটাই চলে আসবে এখানে। ট্রায়াল ব্যালেন্সে যদি ব্যাড ডেট থাকতো সেই ব্যাড ডেটটা লিখতাম, তার সঙ্গে এই 600 টাকা ব্যাড ডেট যোগ করতাম। তো আগে তো নেই ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট, তাহলে এই ব্যাড ডেটটাই চলে আসবে পিএল এর ডেবিটে। লিখ পিএল অ্যাকাউন্টে ডেবিটে লিখ টু ব্যাড ডেট 600 টাকা। না ফার্দার তুই কি করে বলতে পারিস? আগে ছিলই না, তাহলে ফার্দার কি করে হবে? টু ব্যাড ডেট 600 টাকা। নেক্সট কি বলেছে? প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%, তাহলে এর উপর 5% কর। মাইনাস প্রভিশন ফর ডাউটফুল ডেট, ডিডি লিখলাম 5%। 20,000 5% করলে কত হয়? 1,000 টাকা। 20 থেকে 1,000 বাদ দিয়ে হলো 19,000 টাকা। ঠিক তো? তো এবার তোরা বল ট্রায়াল ব্যালেন্সে যা, ওল্ড প্রভিশন কত ছিল? 800 টাকা। দেখ ট্রায়াল ব্যালেন্সের কেইটে দেখা যাচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। ট্রায়াল ব্যালেন্সের কেইট আছে প্রভিশন ফর ডাউটফুল ডেট 800 টাকা, মানে এটা ওল্ড প্রভিশন। ওল্ড প্রভিশন কত টাকা ছিল? 800 টাকা। তাই তো? নিউ কত হলো? 1,000 টাকা। তাহলে বেশি কে? বড় কে? নিউ বেশি, মানে নিউ বড়। নিউ বড় হলে ডেবিটে আসে, তাহলে ডেবিটে লিখবো টু প্রভিশন ফর ব্যাড ডেট নিউ 1,000, ওল্ড 800। নিউ থেকে ওল্ড মাইনাস করবো, কত হলো? বাইরে 200। বুঝতে পারছিস অঙ্কগুলো? কিছুই তো নেই অঙ্কগুলোর মধ্যে। তারা বলছে কি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ফার্নিচার, ফার্নিচারের উপর 5% ডেপ্রিসিয়েশন আর প্ল্যান্টের উপর 20%। তাহলে খোঁজ ফার্নিচার কত আছে? 5,000 টাকা। ফার্নিচার ফিক্স 5,000 টাকা। ফিক্স রেট $5,000 টাকা ফার্নিচার। কত বছর ডেপ্রিসিয়েশন ফার্নিচারের উপর? 5%। 5%। মাইনাস দিলে ডেপ্রিসিয়েশন 250 টাকা, তাই তো? বাইরে বলবে 4,750। তাহলে এখানে লিখবো পিএল এর ডেবিটে লিখবো টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। কি বোঝা যাচ্ছে তো? কত টাকা ডেপ্রিসিয়েশন? কত টাকা বেরোলো? ডেপ্রিসিয়েশন কত টাকা? 250 টাকা। 250 টাকা ডেপ্রিসিয়েশন। তারপর কি ছিল? প্ল্যান্ট এন্ড মেশিনারি। খোঁজ কি ছিল? প্ল্যান্ট এন্ড মেশিনারি 5,000 টাকা, তাই তো? প্ল্যান্টেড মেশিনারি 5,000 টাকা। না সরি 20,000 টাকা ছিল। 20,000 টাকা। ওটা দেখতে ভুল হয়েছে।
এখানে জায়গা নেই বলে ছোট শর্টে লিখলাম PM 20,000 টাকা ছিল শুরুতে। দেখ শুরুতে ছিল 20,000 টাকা, কারোর বুঝতে অসুবিধা জিজ্ঞেস করবি। দেখ প্ল্যান কত টাকা ছিল, খোঁজ কত ছিল প্ল্যান দেখ ব্যাকেটে বলেছিল 1,416, তার মানে বছরের শুরুতে প্ল্যান ছিল 20,000 টাকা। তারপরে দিয়েছে স্যার আবার তো দিয়েছে 5,000 টাকা, ব্যাকেটে কি বলেছে অ্যাডিশন। অ্যাডিশন মানে কি? যোগ তো সবাই জানে, এখানে অ্যাডিশন মানে পারচেস, যোগ তো জানি, অ্যাডিশন মানে যোগ, কিন্তু এখানে পারচেস। প্ল্যান 20,000 টাকা ছিল শুরুতে, আমি আরো 5,000 টাকার প্ল্যান কিনেছি, বুঝতে পারলি? অ্যাডিশন মানে পারচেস। তাহলে এখানে লিখবো যোগ দিয়ে লিখবো পারচেস। 5,000 টাকা হলো কত? 25,000 টাকা না রে? কত 25,000 টাকা হলো তো? এবার কি করবে? তুই ডেফিনেট বাদ দেবো। আমি কোথায় করবো একটু ঠান্ডা মাথায় বুঝবো এখানটায়। আমি এখানটায় রাফ দেখাচ্ছি, তারপরে তোরা এখানটায় করবি না, এখানটায় করে তারপর ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে তো? তোর ওয়ার্কিং সে কর, একটা লাইন ওয়ার্কিং সে কর। আমি এখানটাই করছি, নিশ্চয়ই করছি, তাহলে ভালো হবে। তাহলে ওয়ার্কিং সে কি লিখবি? ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি। ডায়াগ্রাম করি একটু। আমাদের ইয়ার কবে? 31/3/17। তাহলে শুরু হয়েছিল কবে? 1/4/16-তে। 1/4/16-তে তোকে ফার্নিচার কত ছিল? 20,000 টাকা। তুই 5,000 টাকা ফার্নিচার কিনলি কবে? বল। 5,000 টাকা ফার্নিচার কিনলি কবে? বল। 1/10/16-তে। ধর এই তারিখে কিনলাম 1/10/16। এই তারিখে তুই 5,000 টাকা ফার্নিচার কিনলি। একটু বোর্ডের দিকে দেখা, লিখতে তো পারবি। 20,000 টাকা এই দিন চলে দিতে বোর্ডের দিকে। এই তারিখে ফার্নিচার 20,000 টাকা ছিল, এই তারিখে তুই 5,000 টাকা কিনলি, তাহলে এই তারিখে কত টাকা ফার্নিচার আছে? 25,000 টাকা। এই তারিখে 25,000 টাকা আছে। তার মানে আমার কাছে 20,000 টাকার ফার্নিচার কোন তারিখ অবধি ছিল কেউ বলতে পারি? বোর্ডের দিকে দেখি, বল দেখি। 20,000 টাকার ফার্নিচার কোন তারিখ অবধি ছিল? 10/16 আগে অবধি। মানে এই তারিখ অবধি আমার কাছে 20,000 টাকা ছিল, ঠিক আছে তো? আমি 5,000 টাকা কিনেছি, মানে এই দিন থেকে 25,000 টাকা শুরু হয়ে যায় তো, নাকি বুঝলি না? কি আঁকলাম ছবিটা, কি আঁকলাম বুঝতে পারিস তো? তার মানে 1/4/16 থেকে 1/10/16 অবধি ক মাস? 6 মাস। 6 মাস। তার মানে 20,000 টাকার উপর তো 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে তো? 20,000 টাকার উপর 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে। আর 5,000 টাকার উপর দেখ, 20,000 টাকার উপর 6 মাসের ডেপ্রিসিয়েশন, 25,000 টাকার উপর 6 মাসের ডেপ্রিসিয়েশন। দেখ আমি দু রকম ভাবে শেখাতে পারি। 20,000 টাকার উপর 6 মাসের ডেপ্রিসিয়েশন হচ্ছে, আবার 25,000 টাকার উপর 6 মাসের। স্যার কেন এরকম হচ্ছে? দেখ না, বোঝার চেষ্টা কর না। তুই 20,000 টাকা কতদিন ইউজ করেছিস? 6 মাস। 25,000 টাকা কতদিন ইউজ করেছিস? 6 মাস। তাহলে 20,000 টাকা 6 মাস হবে, 25,000 টাকা 6 মাস হবে। তাহলে কি করে ডেপ্রিসিয়েশন করা যেতে পারে? যদি আমি করি তাহলে কি করতে পারিস? 20,000 টাকা ইন্টু 20% ইন্টু 6/12 কত হচ্ছে? 20,000 10%, 2,000 টাকা। আবার 25,000 টাকা প্লাস 25,000 টাকা ইন্টু 20% ইন্টু 6/12 কত হচ্ছে? 2,500 টাকা। টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো? 4,500 তো? টুকে এটা বুঝতে পারি তো? এবার কেউ যদি এইভাবে না করে আরেকভাবে করতে পারে, কিভাবে করতে পারে? আরেকটা শেখাচ্ছি। আরেকটা কিভাবে করতে পারে? 20,000 ইন্টু 20% কত হচ্ছে? 4,000 টাকা। 5,000 টাকা ইন্টু 20% ইন্টু 6/12 1/10/16 থেকে 31 6 মাস হচ্ছে। 5,000 20% কত হয়? মানে 10% 500 টাকা, 4,500 টাকা। দেখ দুটোর অ্যান্সার এক আসলো, দুটোর অ্যান্সার একই আসছে। এই দুটোই তোর কাছে অপশন আছে, তুই যদি পরীক্ষায় এটা করতেও পারিস, এটাও করতে পারিস। দুটোই বোঝালাম আমি, দুটোই বোঝানোর চেষ্টা করলাম। কি বললাম বুঝতে পারি তো? স্যার এটার কনসেপ্ট এটা আমি আগে দিন এইভাবে করেছিলাম। কি হয়? 20,000 টাকার ফার্নিচার এই দিন ছিল, আর এই দিন 25,000 টাকা। তার মানে 20,000 টাকা তো সারা বছর ইউজ করেছি, বলতে পারি না? 20,000 টাকা তো সারা বছর ইউজ করলাম, কিন্তু 5,000 টাকা কদিন ইউজ করলি? 6 মাস। এই তুই এইভাবেও দেখতে পারিস, আবার এইভাবেও দেখতে পারিস, সেটা তোর ব্যাপার, তুই কিভাবে দেখছিস। দুটো প্রসেসই তোর সামনে খুলে দিলাম, ঠিক আছে? দুটো প্রসেস খুলে দিলাম। পরীক্ষা যে কোনো একটা করলে আমি দুটোই লিখে দিলাম, তোকে রাখ। বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝিস নি? বল তোকে
বুঝলি ঢোকা? সবার টাকা হয়ে গেছে? হুম। 8 নম্বর ভিডিও দেখা গেছে, যার যা দেখায়নি আরেকটা দেখে নিবি, কারণ 8 বললাম ভালো অঙ্ক, বেশি ভালো অঙ্ক ছিল 8 ঠিক আছে? 7 তুলনাও ভালো অঙ্ক ছিল 8 আরেকটা ভালো করে দেখে নিবি। 9-10 শনিবার দিন দেখে আসবি, ঠিক আছে তো? 9-10 দেখে আসবি শনিবার। হ্যাঁ বল, লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক তো ওই গ্রুপে দেওয়াই আছে। 9 আর 10টা দেখে আসবি, ঠিক আছে? 9 আর 10 দেখে আসবি, মানে আমি তো এখানে অঙ্ক একটা করে অঙ্ক করাচ্ছি, আর 2-3টে অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দেবো, ফাইনালটা তাতেই শেষ করতে হবে, ঠিক আছে? মুছে দেবো এটা, হ্যাঁ মুছে দেবো। একটু বলিস কত টাকা ডেপ্রিশন হলো? 4,500 টাকা ডেপ্রিশন হলো। 25 থেকে 4 বার দিলে 21, 21 থেকে 5 বার দিলে 20,500 টাকা ইয়ে হলো ফার্নিচার, প্ল্যান্ট মেশিনারি। এখানে লিখবো কি, টু ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট মেশিনারি, এখানে লেখ পিএল ডেবিটে টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট মেশিনারি কত টাকা? 4,500 টাকা। আর কি বাকি আছে দেখ, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। 5 নম্বর প্রিপেড ইন্স্যুরেন্স 100 টাকা, এই মাত্র বললাম। এমনি নাম শুনেই বোঝা যাচ্ছে প্রিপেড মানে, জানিস তো প্রিপেড মানে কি? আগে থেকে পেমেন্ট করে দিয়েছি। অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টিং কনসেপ্টে বলি, এই যে প্রথমে যে শিখিয়েছিলাম বেসিক অ্যাকাউন্টিং টার্ম, আমি বেনিফিট নেইনি, আমি বেনিফিটই নিইনি, অথচ পেমেন্ট করে দিয়েছি। এটা কি বলে? আমি বললাম যেটাকে বেনিফিট নিই তাকে বলে খরচ, আর বেনিফিট এখন নিইনি অর্থাৎ নেক্সট ইয়ারে বেনিফিট নেব, তারপরে এটা অ্যাসেট। প্রিপেড ইন্স্যুরেন্স কি আমাদের অ্যাসেট? আমি কি বলেছিলাম, কারেন্ট ইয়ারে বেনিফিট নেওয়া হয়ে গেলে তাকে বলে খরচ, আর বেনিফিট যদি ফিউচারে নিই তাকে বলে অ্যাসেট। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স মানে কি, পরের বছরের টাকা এই বছর দিয়ে দিয়েছি, তাহলে বেনিফিটটা এখন নিইনি, এই বেনিফিটটা পরবর্তী বছরে নেব, ফিউচারে নেব বেনিফিট, তাহলে আমার অ্যাসেট। তো প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের কি অ্যাসেট, না মাথায় রাখতে হবে। তাহলে অ্যাসেট মানে কোথায় বলবে, কারেন্ট অ্যাসেটস এর মধ্যে। প্রিপেড ইন্স্যুরেন্স এর কারেন্ট অ্যাসেটস। কত? 100 টাকা। এবার তোকে বুঝতে হবে ইন্স্যুরেন্স কত। দেখ ট্রায়াল ব্যালেন্সে দেখ ইন্স্যুরেন্স দিয়েছি, ইন্স্যুরেন্স 700 টাকা। তাহলে ইন্স্যুরেন্স কোথায় আছে বল? টেডিং পিএল ব্যালেন্স কোথায় আছে? পিএল এর ডেবিটে আছে। লেখ টু ইন্স্যুরেন্স 700 টাকা। মানে জানিস কি, আমি তোকে বোঝাচ্ছি, এই বছর তুই ইন্স্যুরেন্স বাবদ 700 টাকা পকেট থেকে বের করে দিয়েছে কোম্পানি, 700 টাকা পকেট থেকে বের করে দিয়েছে। তার মধ্যে 100 টাকা পরের বছরের টাকা ছিল, তাহলে এই বছরের কত টাকা? 600 টাকা। তাহলে কি করবে? 100 মাইনাস করবে। হয়ে গেল এটা। লাস্ট অ্যাডজাস্টমেন্ট বলছে, a fire occurred in the godown and stock of the value 5,000 টাকা was destroyed, মানে 5,000 টাকার মাল গোডাউনে আগুন লেগে গেছে, ঠিক আছে? 5,000 টাকার মাল আগুন লেগে গেছে। আমি বলেছিলাম গোডাউনে যদি আগুন লেগে যায়, তার মানে গোডাউনে যত টাকা গুডস ছিল, গুডস বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে, মানে পারচেজ থেকে তুই কমিয়ে দিবি। পারচেজ কত ছিল বল? 82,000 টাকা। আচ্ছা প্রথমে কি লিখি? ওপেনিং স্টক লিখি না, এখানে জায়গা রেখে দিলাম। তারপর কি লিখবো? টু পারচেজ 82,000 টাকা। তার থেকে লিখবো মাইনাস করবো গুডস ডিস্ট্রয়েড। কত টাকা গুডস ডিস্ট্রয়েড? 5,000 টাকা গুডস ডিস্ট্রয়েড, ঠিক তো? এবার বল, গোডাউনে আগুন লাগলে কি হয়? ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকা দেবে। দেখ গোডাউনে আগুন লাগলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয়, এটা ভুল ধারণা। যদি আমার ইন্স্যুরেন্স করা থাকে, যদি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমার গোডাউনের ইন্স্যুরেন্স করা থাকে বা বিজনেসের ইন্স্যুরেন্স করা থাকে, তাহলেই ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি ক্লেম করতে পারবো। আমার ধর ইন্স্যুরেন্স করাই নেই, আমি ক্লেমটা করবো কার কাছে? কি বললাম বুঝতে পারলি? স্যার কি করে বুঝলেন ইন্স্যুরেন্স করা আছে? দেখ না, এই মাত্র ইন্স্যুরেন্স লিখলি, তুই তো প্রতি বছর ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছিস ইন্স্যুরেন্স কোম্পানিকে, তাহলে তোর ইন্স্যুরেন্স তো করাই আছে, তোর তো ইন্স্যুরেন্স করাই আছে। তাহলে ইন্স্যুরেন্স করা থাকলে তুই ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করতে পারবি। তোর গোডাউনে আগুন লাগলে তুই ইন্স্যুরেন্স কোম্পানিকে, যেদিন আগুন লাগলো সেই দিন বা তার পরের দিন সকালে তুই একটা চিঠি লিখে দিবি ইন্স্যুরেন্স কোম্পানিকে, বলি আমার গোডাউনে আগুন লেগে গেছে, তুই ক্লেম চাইছিস, ঠিক আছে তো?
তো তোর গোডাউনে আগুন লেগে 5,000 টাকা, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম চাইছিস। ইন্স্যুরেন্স কোম্পানি সব দেখলো, ওরা ওদের ইন্সপেক্টর পাঠায়, ওরা এসে তোমার সমস্ত ইন্সপেকশন করবে, ওরা সমস্ত কিছু ইন্সপেকশন করবে, দেখবে আমি ইচ্ছা করে টাকা পাওয়ার জন্য আগুন লাগিয়েছি কিনা, ওরা সমস্ত কিছু দেখে। যদি না সত্যি ঠিক এখানে টাকা পাওয়া উচিত, তাহলে টাকা দেবে। তাহলে 5,000 টাকা আগুন লেগে আমার 5,000 টাকাই দেবে না, ওরা কমই দেয়, একটা হিসাব করে তারপর দেয়। তো কত টাকা দিয়েছি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে? 3,000 টাকা দিয়ে, যেটা বলে ইন্স্যুরেন্স ক্লেম। আর ইন্স্যুরেন্স ক্লেম কোথায় আছে শিখিয়েছিলাম? কারেন্ট অ্যাসেটস আছে, তাই তো? কারেন্ট অ্যাসেটস এর ইন্স্যুরেন্স ক্লেম। কত টাকা? 3,000 টাকা। বল না 5,000 টাকা আগুন লেগে তুই 3,000 টাকা পেলি, তাহলে কি হলো? তোর প্রফিট হলো না লস হলো? কত টাকা? 2,000 টাকা লস হলো। এই লসটাকে বলে অ্যাবনর্মাল লস। এটা চলে আসে। এখন আমি আগের দিন বলেছিলাম কেন অ্যাবনর্মাল লস বলে, কারণ এই লস রোজ হয়, রোজ হবে বা প্রতিটা ব্যবসায় এই লস হবেই, এটা মানে সচরাচর দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়, এটাকে বলে অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস কোথায় আসবে? পিএল ডেবিটের একটু অ্যাবনর্মাল লস কত টাকা? 2,000 টাকা। 5,000 মাইনাস 3,000, দেখ সবই হয়ে গেল মোটামুটি অ্যাডজাস্টমেন্ট। দেখ প্রথম দিয়ে একটা করে বল। ট্রেড এক্সপেন্সেস 800 টাকা, পিএল ডেবিটে লিখবো, এখানে লিখো টু ট্রেড এক্সপেন্সেস 800 টাকা। তারপর ফ্রেট ডিউটি কোথায় আসবে জানিস? ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিতে। ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিতে লেখ টু ফ্রেট। ফ্রেট কত দিয়েছে? 2,000 টাকা। তারপর বলেছে ক্যারেজ আউট ওয়ার্ড কোথায় আছে জানিস তো? বলতে পারবি কেউ ক্যারেজ আউট ওয়ার্ড কোথায় আছে? প্রফিট লসে ডেবিট। প্রফিট লসের ডেবিটে। বুঝলি সব জানছে, সবাই শিখে গেছে অঙ্ক। ক্যারেজ আউট ওয়ার্ড কত টাকা বললি? 500। ক্যারেজ আউট ওয়ার্ড 500 টাকা। সানডেরাস হয়ে গেছে, ফার্নিচার হয়ে গেছে, রিটার্ন ইনওয়ার্ড সেল থেকে মাইনাস করতে হয়, তাই তো? তাহলে সেল খোঁজ, সেল ছিল 1,20,000, এই যে সেল থেকে খুঁজবে, তাই না? সেল থেকে মাইনাস হবে, সেলস ছিল 1,20,000 মাইনাস কি হবে? রিটার্ন। আচ্ছা সেল থেকে যে রিটার্নটা বাদ যায় তাকে কি রিটার্ন বলে? ইনওয়ার্ড না আউটওয়ার্ড? ইনওয়ার্ড। সেল থেকে যে রিটার্নটা মাইনাস হয় তাকে বলে রিটার্ন ইনওয়ার্ড। তাহলে রিটার্ন ইনওয়ার্ড কত টাকা ছিল? 2,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 2 বাদ দাও, 1,18,000 বাইরে বসিয়ে দিলাম। তারপর কি ছিল? প্রিন্টিং এর স্টেশনারি 400 টাকা লেখ, এখানে ডেবিট একটু প্রিন্টিং এর স্টেশনারি 400 টাকা। তারপর কি বলেছে? রেন্ট রেটস ট্যাক্সেস কত টাকা? 4,600 টাকা। পিএল ডেবিট লেখ টু রেন্ট রেটস 4,600 টাকা। তারপর কি বলেছে? সান্ডিকেটার্স, এই কারেন্ট লাইবিলিটি লেখ কত টাকা? এইটার্স 10,000 টাকা। দেখ সেলস হয়ে গেছে আমাদের তো সেলস হয়ে গেছে, তাই না? তাহলে রিটার্ন আউট ওয়ার্ড কি করতে হয়? পারচেজ থেকে মাইনাস করতে হয়। এই আমি এটা মুছছি, এখানে তো মানে মুছলাম একটু, জায়গা ধরছে না। এটা হলো রিটার্ন। কত টাকা রিটার্ন আউট ওয়ার্ড? 1,000 টাকা। এটা হচ্ছে 76,000। আর এখানে লিখো ফ্রেট কত ছিল? 2,000 টাকা। পোস্টেজ এন্ড টেলিগ্রাম কত ছিল? 800 টাকা। পিএল ডেবিট একটু পোস্টেজ এন্ড টেলিগ্রাম কত টাকা? কত টাকা দিলাম? পোস্টেজ এন্ড টেলিগ্রাম 800 টাকা। নেক্সট কি বলেছে? ক্যাশ ইন হ্যান্ড 6,200। কারেন্ট অ্যাসেটস এ ক্যাশ
ক্যাশ 6200, ব্যাংক কত 20,500 20,500, তাহলে এগুলো দেখ সব বসিয়ে দিলাম, যত বুঝতে পারছিস। পারচেস হয়ে গেছে, ওপেনিং স্টক কত 15,000 টাকা, ওপেনিং স্টক কত বললাম 15, ওপেনিং স্টক 15,000। তারপর প্ল্যান্টারি ড্রয়িংস ক্যাপিটাল থেকে মাইনাস করতে হয় 6,000 টাকা বলেছে, ক্যাপিটাল কত ছিল 80,000 টাকা, তার থেকে ড্রয়িংস মাইনাস করবো 6,000 টাকা, ঠিক আছে তো। তারপর কি বলেছে, প্রভিশন তারপর হয়ে গেছে, ইন্স্যুরেন্স চার্জ হবে স্যালারি এন্ড ওয়েজেস 21,300, একটা আইটেম বাদ গেছে আমি বলছি ওটা, পিএল ডেবিটেড এক্স স্যালারি এন্ড ওয়েজেস, পিএল ডেবিটেড এক্স স্যালারি ওয়েজেস 21,300 টাকা, ঠিক আছে তো। আর কি আইটেম ছিল বলে স্যার, একটা বাদ গেছিল রেন্ট ফর প্রিমিসেস সাবলেট, সাবলেট মানে বুঝিস, আইডিয়া আছে সাবলেট। ধর আজকে আমি কারোর বাড়ি ভাড়া নিয়েছি, ঠিক আছে, সেই বাড়িতে কত টাকা দিয়ে ভাড়া নিয়েছি, 5,000 টাকা দিয়ে, ঠিক আছে তো, কিন্তু সেই বাড়িতে আমি থাকলাম না, ওটাকে আমি অন্য আরেকজন ভাড়া খুঁজছে, অন্য একজন আমি না থেকে অন্য একজনকে ভাড়া দিয়ে দিলাম, ওর থেকে আমি মাসে মাসে 6,000 টাকা করে নিয়ে নিচ্ছি, বুঝলি, 5,000 টাকা আমি বাড়ির মালিককে 5,000 টাকা দিলাম, কিন্তু ওই জায়গায় আমি অন্য কাউকে থাকতে দিলাম, ঠিক আছে, আমি থাকলাম না অন্য কাউকে থাকতে দিলাম, তার থেকে 6,000 টাকা নিলাম, আমি কোথা থেকে জোগাড় করে সেটা আমার ব্যাপার, 1,000 টাকা লাভ হয়ে গেল, এটাকে সাবলেট বলে, বুঝলি, সাবলেট কাকে বলে, মানে সাবলেট মানে আমি যাকে বাড়িটা ভাড়া দেবো, ধর আমার বাড়িতে আমি কাউকে ভাড়া দিলাম, সে না থেকে সে অন্য কাউকে ভাড়া দেবে, সাবলেট, এটাকে বলা হয় সাবলেট। তো শিখবি ট্যাক্সে যখন করবি পরের বছর ইনকাম আদার্স সোর্স শিখবি সাবলেট, ঠিক আছে তো। তাহলে এখানে কি বলছে, রেন্ট ফর প্রিমিসেস সাবলেট, তো 1,600 টাকা, এটা বসিয়ে দে। হ্যাঁ, এবার মেলা এখন বলে একটা, তার আগে ইয়েরা মেলা, সবার প্রথম কি মেলাবো বল, লিখছি পরে লিখছি, তুই আগে এটা মেলা, এটা মনে হয় সব পোস্টিং তো হয়ে গেছে, ট্রেনিংটা মেলা, ট্রেনিং এর ক্রেডিটটা মেলা, বল কত হচ্ছে, 1,18,000 চলতে 1,32,000 টাকা হয়, 1,32,000 থেকে এই তিনটা বাদ দে, কত হচ্ছে বল, বাদ দিয়ে 25,000 হচ্ছে, আমি ক্যালকুলেটর একটু দেখছি, আমি 1,32,000 মাইনাস হবে 15,000 মাইনাস হবে 2,000 মাইনাস হবে 76,000, 39,000 টাকা যে গ্রস প্রফিট। আচ্ছা এখানে লেখ, এই আসতে এখানে লেখ টু গ্রস প্রফিট সিডি, এখানে লিখবো সেটা বাই গ্রস প্রফিট বিডি, কত টাকা 39,000 টাকা, ঠিক আছে তো। তো হলো তো, এবার এই যে একটা আইটেম মিস করে গেছিলাম, 1,600 টাকা কি ছিল বল, রেন্ট ফর প্রিমিসেস, রেন্ট ফর প্রিমিসেস সাবলেট, এটা পিএল এর কেটে লিখবি, আদার ইনকাম লিখ বাই আদার ইনকাম, রেন্ট ফর প্রিমিসেস সাবলেট, কত টাকা 1,600, 40,600, তার থেকে গেলো বাদ দে সব কটা, দেখ বাদ দিয়ে দেখ 4,050 টাকা বেরোবে, এটাকে বলে টু নেট প্রফিট, সিডি, ঠিক আছে তো। সেই নেট প্রফিটটা ক্যাপিটালের সঙ্গে যোগ করতে হয়, যোগ কর নেট প্রফিট 4050, টোটাল হচ্ছে কত 78,050,
এই 10,000 যোগ করলে হচ্ছে 88,50 টাকা। এই টোটাল কর 88,50 টাকা হয়ে গেল। দেখ শেষ হয়ে গেল। কি ছিল না অঙ্কটা? টুকে নে।